আপনারা শুনছেন কালো রাত 24। এখানকার সবার বয়স ৩০-এর উপরে। অবশ্য ছোট ছোট মেয়েও আছে কয়েকজন, তবে তাদের কণ্ঠ তো অব্রের পরিচিত। কিন্তু যেই কণ্ঠে সে কথাগুলো শুনেছে, সেই কণ্ঠটা অব্রের সম্পূর্ণ অপরিচিত। এই প্রথমবারই শুনেছে। তাহলে কি হতে পারে? কথাটা ভাবতেই এবার অব্রের শরীরের লোমগুলো সব কাটা দিয়ে দাঁড়িয়ে গেল। লোমগুলো যখন দাঁড়িয়ে গেল তখন তার মধ্যে একটা ভয় কাজ করছে। আর মনে মনে এক ধরনের ভয় জেগে বসলো অব্রের মনে। অব্রের কেন যেন আর ছাদে থাকার সাহস হলো না। চটজলদি ছাদ থেকে নেমে পড়ল। এদিকে অব্রের ছাদ থেকে নেমে পড়তেই মল্লিকা নিজের ভুলের জন্য নিজের গালে ২-৪টা চড় বসালো। এমন বোকামি কেউ করে? ছেলেটাকে শুধু শুধু ভয় পাইয়ে দিলাম, আর কিছুক্ষণ আমার স্বরূপে দৃশ্যমান থাকলে কি বা এমন ক্ষতি হয়ে যেত? এখানে নতুন উঠেছে বলে জবাব তো দেওয়া যেত অন্তত। তাহলে আর ছেলেটারও এমন ভয় পেতে হতো না, আর কিছুক্ষণ কথাও বলা যেত। আফসোস হতে থাকলো মল্লিকার। মল্লিকার মনে আফসোসের সাথে খারাপ লাগাও কাজ করতে শুরু করে। ছেলেটা বাবা হারানোর দুঃখ ভুলতে, স্মৃতি ভুলতে একটু নিরিবিলি একা থাকতে এসেছিল। পারলো আমার জন্য, উল্টো ভয় পেয়ে গেল। বেচারা আজ রাতে ঘুমাতে পারবে কিনা কে জানে। ভাবতেই মল্লিকা ঠিক করে অব্রের রুমে যাবে। দেখবে কি করে সে, ঘুমাতে পারছে কিনা, নাকি বিছানায় মোড়ে পড়ে উড়ে বুড়ে সেই ছটপটাচ্ছে। ভাবতেই সেকেন্ডের মাথায় মল্লিকা অদৃশ্য থেকেই পৌঁছে যায় অব্রের রুমে। মল্লিকা অব্রের রুমে পৌঁছতে দেখতে পায় অব্র বিছানায় ছটফট করছে আর চোখের জল ফেলছে। অব্রের চোখে জল দেখতেই কেন যেন মল্লিকার চোখের কোণে জল এসে পড়েছে। এই মুহূর্তে মল্লিকার খুব করে ইচ্ছে করছে অব্রের চোখের জল মুছে দিতে, কিন্তু তাই এই মুহূর্তে করা যাবে না। অব্র আবারও ভয় পেয়ে যেতে পারে, তবে অদৃশ্য থেকে করা যেতে পারে। কিন্তু তাতেও রয়েছে আরেক ঝামেলা। নিজে থেকে চোখের জল মুছে দিতে দেখলে ঘাবড়ে যেতে পারে অব্র। তার চেয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করা যায়। এতে করে ছেলেটা ঘুমিয়ে পড়লে মুছে দেওয়া যাবে চোখের জল। ভাবতেই মল্লিকা অদৃশ্য অবস্থা থেকেই অব্রের বিছানার উপর মাথার কাছে উঠে বসে পড়ল। তারপর অব্রের চুলে আলতো করে হাত ভোলাতে শুরু করলো। এদিকে পরম যত্ন আর আদর পেয়ে আরামে তৎক্ষণাৎ ঘুমের কোলে ঢলে পড়ল অব্র। বুঝতে পারল না কেউ একজন যে তার চুলে আলতো করে হাত বুলিয়ে পিলি কেটে দিচ্ছে। অব্র ঘুমিয়ে পড়তেই স্বরূপে দৃশ্যমান হলো মল্লিকা। তারপর অব্রের চুলের ভেতর থেকে নিজের হাতের আঙ্গুলগুলো বের করে নিয়ে এবার অব্রের চোখের জলগুলো মুছে দিল মল্লিকা। তারপর কিছুক্ষণ সেভাবেই বসে থাকলো অব্রের মাথার পাশে। এরপর তার অশরীরী ক্ষমতার ব্যবহারে জেনে নিল অব্রের খুঁটিনাটি সব তথ্য। অব্রের ছেলেটা দেখতে যেমন মাশাল্লাহ, তার আচার আচরণ ব্যবহারও যথেষ্ট অমায়িক। মানুষের বিপদে আপদে সব সময় এগিয়ে যাবে, কারোর সাথে কখনো ঝামেলায় জড়াবে না। সবকিছু ঠিক আছে, তবে একটা সমস্যা, প্রয়োজনের বেশি কখনোই বলবে না। আর আগে একটা প্রেমের সম্পর্ক ছিল তার, তবে এখন আর কেউ নেই তার জীবনে। অব্রের ব্যাপারে খুঁটিনাটি সব জানতেই কেন যেন মল্লিকার বুকে চিনচিন করে ব্যথা করে উঠল। সে ব্যথাকে পাত্তা দিল না মল্লিকা। তবে অব্রের প্রেমের সম্পর্কের ব্যাপারটা জেনে একটু খারাপ লাগতে থাকে মল্লিকার কাছে। আগে ছিল, এখন তো আর নেই। কথাটা মনে পড়তেই হুট করে মল্লিকার চোখে মুখে হাসি ফুটে উঠল। হঠাৎ এত খুশি লাগছে কেন মনের মধ্যে? খুঁজে বের করার চেষ্টা করলেও পারেনি মল্লিকা। তবে এটি খুশির কিসে খুশি বুঝে উঠতে না পারলেও মল্লিকা ঠিকই বুঝতে পেরেছে তার যে এখন পরিস্থান ফিরে যাবার সময় হয়ে এসছে। সেদিন আর দেরি না করে মল্লিকা ফিরে যায়। চটজলদি পরিস্থানে ফিরে যায় সে। সেদিনের পর থেকে মল্লিকা প্রতিদিন পৃথিবীতে ছুটে আসতো। প্রথমে অব্রদের ছাদে এসে কয়েক মিনিট হাসতে না সুবাস মেখে তারপর অব্রের রুমে ঢুকে পড়তো। তারপর অব্রের রুমে ঢুকে প্রাণ ভরে অব্রকে দেখতে থাকতো মল্লিকা। মল্লিকা অব্রের রুমে এসে অব্রকে যদি পড়ায় ব্যস্ত দেখতো, তাহলে সেদিন মল্লিকা অদৃশ্য থেকে অব্রের পাশে বসে থাকতো। আর যদি কোনোদিন এসে দেখতে অব্র ঘুমাচ্ছে, তাহলে সেদিন সশরীরে অব্রের সমস্ত রুম হেঁটে বেড়াতো মল্লিকা। আবার যদি কোনোদিন দেখতো অব্রের ঘুম আসছে না, বিছানায় ছটফট করছে, তাহলে সেদিন মল্লিকা অব্রের চুলে পরম আরামে বিলি কেটে দিত। এভাবে চলছিল দিনকাল। কেটেও যায় কয়েকদিন। মল্লিকা এই কয়েকদিন নিয়মিত অব্রের ভাষায় আসলেও কোনোদিন দেখা দেয়নি অব্রকে। শুধু দেখা না, তার অস্তিত্বে জানানো দেয়নি কোনোদিন। তবে মনে মনে মল্লিকা ঠিক করেছে আস্তে আস্তে অব্রকে তার উপস্থিতির জানান দেওয়ার চেষ্টা করবে। তারপর না হয় একদিন সরাসরি দেখা দিয়ে ফেলবে। ভেবেই মল্লিকা সেদিন অব্রের রুমে এসে তার শরীর থেকে ভেসে আসা হাসনা হেনার সুবাস অশরীরী ক্ষমতা বলে অব্রের নাকে পৌঁছায়। এদিকে হঠাৎ ফুলের গন্ধ নাকে লাগলেও পাত্তা দেয় না অব্র। ছাদ থেকে আসছে হয়তো, এটি ভেবে নেয় অব্র। এদিকে অব্রকে বিচলিত হতে না দেখে অবাক হয় মল্লিকা। অব্রের কোনো প্রতিক্রিয়া নেই কেন? একটু ভাবতেই মল্লিকা বুঝে ফেলে দূরত্ব।
তখনই অব্রের কাছে যেয়ে বসে মল্লিকা। এবার হকচকি উঠে অব্র। নাকের সামনে তীব্রভাবে হাসনায়নার সুবাস পেতেই হতভম্ব হয়ে পড়ে অব্র। আর ঠিক তখনই তার থেকে দূরে চলে যায় মল্লিকা। আবার কয়েক মিনিট পরে হঠাৎ অব্রের কাছে এসে বসে, আবার হঠাৎ দূরে চলে যায়। এভাবে হঠাৎ কাছে আবার দূরে চলে যায় মল্লিকা। এদিকে হঠাৎ ফুলের গন্ধ নাকে এসেই আবার হঠাৎ বাতাসে মিলিয়ে যাওয়ায় ঘাবড়ে যায় বেশ। অব্র বেশ ঘাবড়ে যায়। চতুর্দিক খোঁজাখুঁজি শুরু করে দেয় অব্র। তারপর খুঁজে যেয়ে কারো উপস্থিতি না দেখে হতাশ হয়ে ভীতিতে বিভিন্ন দোয়া দুরুদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে। এদিকে অব্রের এমন অবস্থা দেখে হাসিতে ফেটে পড়ে মল্লিকা। এরপর থেকে নিয়মিত এমন ধরনের অদ্ভুত সব কাণ্ড ঘটাতে থাকে মল্লিকা। এমনই একদিন মধ্যরাতে টেবিলে বসে গভীর মনোযোগে পড়ছিল অব্র। আর ঠিক সেই সময়ে অদৃশ্য থেকেই অব্রের রুমে প্রবেশ করে মল্লিকা। মল্লিকা সেদিন প্রতিদিনের মতোই ভেবেছিল অব্রের পাশে অলক্ষ্য হয়েই বসে থাকবে, কিন্তু না, আজ তার মাথায় খেলে গেল এক দৌরাত্ম্য দুষ্টুমি। মল্লিকা মনে মনে ঠিক করে অব্রকে আজ সে ভয় দেখাবে। মল্লিকার খুব করে ইচ্ছে করছে ভয় পেলে অব্রের কেমন প্রতিক্রিয়া হয় তা দেখতে। তাই তো তার মাথায় চেপেছে আজ অব্রকে ভয় দেখানোর এই দুষ্টুমি। কিন্তু কি ভয় দেখাবে, আর তা কিভাবে? ভাবনায় পড়ে গেল মল্লিকা। মল্লিকা মিনিট দুয়েক ভাবতেই তার চোখে মুখে হাসি ফুটে উঠল। তাই তো আর সে দেরি করে সময় নষ্ট না করে চটজলদি অলক্ষ্য থেকেই অব্রের রুম থেকে বেরিয়ে পড়েই অব্রের রুমের জানালার মাঝ বরাবর বাতাসে ভাসতে ভাসতে তার স্বরূপে দৃশ্যমান হয়ে পড়ল। এদিকে অব্র তখনও পড়ায় মগ্ন। বাইরে কি হচ্ছে না হচ্ছে সেদিকে তার কোনো নজরই নেই। এমত অবস্থায় দুশ্চিন্তায় পড়ে যায় মল্লিকা। ব্যর্থ হলাম না তো? নাকি তাহলে অব্রের নজরে পড়া পর্যন্ত এভাবেই ভেসে থাকতে হবে পবনে? না, তা হতে পারে না। মনে মনে কথাটা বলেই মল্লিকা তার একটা হাত অশরীরী ক্ষমতা বলে প্রসারিত করে জানালার মধ্য দিয়ে। রুমের ভেতর প্রবেশ করিয়ে অব্রের চুলের মুঠি ধরে জোর করে টান দিয়ে উঠেই চটজলদি হাতটা শশাস্থানে ফিরিয়ে নিয়ে আসলো। এদিকে বদ্ধ করে আচমকা চুলের টান অনুভব করতেই ব্যথায় কুঁকিয়ে উঠল অব্র। মুহূর্তে নিজেকে সামলে নিল সে। কিন্তু তখনই হতবাক হয়ে পড়ল অব্র। বদ্ধ করে কে তার চুল টানলো? আর কোথায় বা এখন সে? ভেবেই অবাক হচ্ছে অব্র। এই মুহূর্তে তার কি করা উচিত ভেবে না পেয়ে রুমের চতুর্দিকে খুঁজতে শুরু করে দিয়েছে অব্র। কিন্তু না, কারো উপস্থিতির জানান না পেয়ে সে যখন হতাশ হয়ে আবারও পড়ায় মন দিতে যাবে, ঠিক তখনই জানালার বাইরে তার নজর পড়ে। জানালার বাইরে নজর পড়তেই হতভম্ব হয়ে পড়ে অব্র। তার মানে আমার ধারণাই সঠিক, অশরীরী কেউ একজন তাহলে সত্যি আমাকে অনুসরণ করছে, আমার নজর রাখছে আমার উপর। কিন্তু কেন? অব্র জানালার বাইরে তাকিয়ে দীঘল কালো চুল ছড়িয়ে এক সুন্দরী রমণীকে বাতাসে ভাসতে ভাসতে তার দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে দেখে। অব্র বুঝতে পারল তার ধারণাই সঠিক। অব্রের বাবার মৃত্যুর দিন রাতে তার সাথে ছাদে ঘটে যাওয়া ঘটনাটা নিয়ে পরের কিছুদিন অনেক ভেবেছিল অব্র। ভেবে নেয় তার কাছে মনে হয়েছে সেদিন রাতে ছাদে তার সাথে যে কথা বলেছে সে সাধারণ কোনো মানুষ মেয়ে নয়, বরং অশরীরী কোনো কিছু। কারণ তাদের কোয়ার্টারে তেমন বয়সী কোনো মেয়েই নেই, আর এমন আত্মীয় স্বজনও নেই। আর যদি ধরেও নেয় সাধারণ কোনো মানুষ, তাহলে তার পক্ষে ২-১ সেকেন্ডের ব্যবধানে ছাদ থেকে উধাও হয়ে যাওয়া অসম্ভব ব্যাপার। সব মিলিয়ে অব্রের মনে হয়েছে তাকে সান্ত্বনা দিতে আসা ব্যক্তি কোনো মানুষ নয়, বরং অশরীরী জিনপুরীদের মধ্যে কেউ। তবে পরী হবার সম্ভাবনাটাই বেশি, কারণ জিনেরা খুব কম সময়েই মেয়েদের রূপ ধারণ করে। অন্যদিকে পরীদের বেলায়ও একই আচরণ লক্ষ্য করা যায়। পরীরাও বিশেষ প্রয়োজন ব্যতীত ছেলে মানুষের রূপ ধারণ করবে না কখনোই। মোট কথা, জিনেরা পুরুষ মানুষের রূপ ধারণ করবে, অন্যদিকে পরীরা মেয়ে মানুষের রূপ ধারণ করবে। তবে কিছু কিছু ক্ষেত্রে জিনপরীরা তাদের সত্যিকারের রূপেও মানুষের সামনে দৃশ্যমান হয়। জিনপরীতে বিশ্বাস ছোটবেলা থেকেই ছিল অব্রের। অব্র আত্মা প্রেতাত্মাতে কখনো বিশ্বাস না করলেও জিনপরীতে বিশ্বাস করত। আর এতে করেই মূলত মল্লিকার ব্যাপারটা সহজভাবে নিতে পেরেছিল সে। এই জন্য ভয় পেলেও তেমন আতঙ্কিত বা চিল্লাফাল্লা করেনি মল্লিকাকে দেখে, নিজেকে শান্ত রেখেছে। মল্লিকা সরাসরি অব্রকে কোনোদিন তার উপস্থিতি জানান না দিলেও কেন যেন অব্র বুঝতে পারত কেউ একজন তাকে অনুসরণ করছে, তার উপর নজর রাখছে। যদিও বা অব্র বুঝেও না বুঝার মতন করে থাকতো, কারণ অব্র ততদিনে বুঝে গিয়েছিল তাকে যে অনুসরণ করছে সে কখনো তার খারাপ চায় না, শুধুমাত্র তার সাথেই থাকতে চায়। খারাপ চাইলে বা ক্ষতি চাইলে এতদিনে তা করে ফেলতে পারত, কিন্তু এতদিনেও যখন তা করেননি, তাহলে আর কখনো করবেও না। আর সবচেয়ে বড় কথা, তার প্রথম দিনের কথাবার্তায় তেমনটা মনেই হয়নি অব্রুর কাছে। সে যথেষ্ট দরদি। দরদি না হলে কেউ অন্যের ব্যথায় কখনো ব্যথিত হয় না। যাই হোক,
এজন্যই মূলত মল্লিকাকে এমন বাতাসে ভাসতে দেখিয়েও তেমন ভয় পায়নি অব্র। অব্র জানত তাকে সে কখনো না কখনো দেখা দিবে, তবে এভাবে দিবে তা অবশ্য ভাবেনি কখনো। এদিকে অব্রের নজর মল্লিকার উপর পড়তেই হাসিতে ফেটে পড়ল মল্লিকা। মল্লিকার হাসি দেখে আর চুপ থাকতে পারল না অব্র। আর হাসতে হবে না, আমি ভয় পাইনি। আমি জানতাম আপনি আমাকে অনুসরণ করছেন, আর কখনো না কখনো আপনি আমাকে দেখাও দিবেন। অবশ্যই ভাবে যা এত জলদি দিবেন তা ভাবিনি। যাই হোক, এইভাবে আর কষ্ট করে আপনাকে শূন্যে ভাসতে হবে না। ভেতরে আসতে পারেন ইচ্ছে করলে, বলে থামল অব্র। অব্রের কথা শেষ হতেই রুমের ভেতর প্রবেশ করল মল্লিকা। সিঁড়ি বেয়ে বেয়ে মানবীর বেশে রূপের দরজা মেলে তার রুমেও ঢুকল। ভেতরে আসে মল্লিকা। অবশ্য রুমের দরজা ভেতর থেকে লাগানোই ছিল, তার রূপে গুণে সে অনন্যা। কিন্তু মল্লিকা দরজার সামনে দাঁড়াতেই আপনা আপনি খুলে গিয়েছিল রুমের দরজা। আর তখন ভেতরে প্রবেশ করলো মল্লিকা। অবশ্য মল্লিকা ইচ্ছে করলে সশরীরে না এসে বাতাসের সাথে মিশে রুমে প্রবেশ করতে পারত, কিন্তু মল্লিকা তা না করে একেবারে মানুষের মতন করে প্রবেশ করেছে। আরেকটা কথা, অব্র কিন্তু তখনও মল্লিকার নাম জানে না। যাই হোক, রুমের ভেতরে সে অব্রের সামনে মল্লিকা দাঁড়াতেই এক দৃষ্টি মল্লিকার চেহারার দিকে তাকিয়ে থাকলো অব্র। তার যেন চোখের নজর সরছে না। মল্লিকার টানা টানা চোখ দুটো যেন টানছে তাকে। টানা টানা কাজল কালো চোখ জোড়ার গভীরতা অনেক, আর সেই গভীরতাই টানছে যেন অব্রকে। এদিকে অব্রকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে বেশ লজ্জায় পড়ে গেল মল্লিকা। লজ্জায় যেন তার নাক আর গাল লাল হয়ে পড়েছে। যাই হোক, মল্লিকাকে এমন লজ্জা পেতে দেখে অব্র বলে উঠল, মেয়ে আর পরী জাতি আলাদা হলেও বৈশিষ্ট্য যেন একই। বাহ, বেশ ভালো। অব্রের কথাটা শুনে যেন লজ্জা আরো শতগুণ বেড়ে গেল মল্লিকার। কিন্তু কোনোভাবে নিজেকে সংযত করে বলে উঠল, এত সহজে দেখা দেওয়া আমার একদম উচিত হয়নি। ভয় দেখানো উচিত ছিল আরো কয়েকদিন। পেলে তো দেখাবেন ভয়, না পেলে কি আর কেউ দোয়া দরুদ পড়া শুরু করে দেয়? তাই একটু পেতাম, তবে ভয়ের থেকে জানার আগ্রহী বেশি হতো। তবে আপনি দেখতে এত সুন্দরী হবেন কল্পনা করিনি। একটু অন্যরকমই যে আপনার ছবি এঁকেছিলাম। ছবি আঁকতে পারেন আপনি? দেখিনি তো এতদিনে। মল্লিকা কথাটা বলে থামতেই ভ্রুকুচকে অব্র বলে উঠল, পারি। মনের ভেতরে গেছি, দেখতে পারবেন কিভাবে? হো হো করে অব্রের কথা শুনে এবার হেসে উঠল মল্লিকা। এদিকে মল্লিকাকে এভাবে হাসতে দেখে তখন অব্র বলে উঠে, নামটা বলবেন না? মল্লিকা। মল্লিকা আমার নাম, চন্দ্রমল্লিকা। শুধুই মল্লিকা। বাহ, মানুষের মতন পরীদের নামও এত মিষ্টি হয়। কেন পারে না হতে? পারবে না কেন? তবে একটু বেশি মিষ্টি। কি মিষ্টি? আপনার চেহারার কথা বলিনি, আপনার নামের কথা বলেছিলাম। আপনার নামটা বেশ মিষ্টি। বাহ, আপনি তো দেখছি তাহলে স্বল্পভাষী নন। কিন্তু আমি আপনার ব্যাপারে যখন জেনেছিলাম তখন স্পষ্টভাবে দেখছিলাম আপনি কম কথা বলেন। এতদিনও তাই লক্ষ্য করেছিলাম। কিন্তু আজ কি হলো আপনার? মল্লিক একাধারে কথাটা বলে থামতেই অব্র জবাব দিল, তা আমিও বলতে পারবো না, তবে আপনি চাইলে আমাকে তুমি করে বলতে পারেন। আপনি তুমি করে বললে আমারও বলতে সুবিধে হতো আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এভাবে শুরু হয় অব্র আর মল্লিকার মাঝে একটা সুসম্পর্ক। আর এভাবেই কেটে যায় আরো কয়েকদিন। কিন্তু তখনও তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক তৈরি হয়নি। অবশ্য প্রেমের কোনো সম্পর্ক তৈরি না হলেও দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক ততদিনে তৈরি হয়ে যায়। মল্লিকা নিয়মিত পৃথিবীতে আসতে থাকে, আর অব্র মল্লিকার আশার প্রহর গুনতে থাকে। এভাবেই চলছিল তাদের দিনকাল। এরই মধ্যে অব্র বুঝতে পারে সে যে মল্লিকার প্রেমে পড়েছে বা মল্লিকাকে ভালোবেসে ফেলেছে। কিন্তু মল্লিকা তাকে নিয়ে কিভাবে বা কিভাবে দেখে তাদের সম্পর্কটা, এসব ভেবেই আর অব্র তার ভালো লাগার ভালোবাসার কথা মল্লিকার কাছে আর প্রকাশ করে না। কিন্তু মল্লিকা যে অনেক আগেই তার প্রেমে পড়েছে তা বুঝতেই পারেনি অব্র। বুঝবে বা কিভাবে? পরিদরে যে বুক ফাটলেও মুখ ফোটে না, এদিকে অব্র ভয়ে আর লজ্জায় কিছু বলতে পারছে না। অবশ্য অব্র ভয় না পেলেও মনে হয় না কখনো বলতে পারতো, কারণ তার যে বুক ফাটলেও মুখ না ফোটার অভ্যাস। কিন্তু মুখ তো একজনের ফোটাতেই হবে। তাই তো মল্লিকা ঠিক করেছিল অব্রকে তার মনের কথা জানাবে, কিন্তু কিভাবে? ভাবতেই লজ্জায় লাল মল্লিকা। যাই হোক, পরিস্থানের সারাদিন কিভাবে কিভাবে অব্রকে তার মনের কথা জানাবে সেসব অনেক ভেবেছে মল্লিকা। ভেবে নেয় রাত হতেই ছুটে এসে অব্রের সামনে স্বরূপে দৃশ্যমান হয়ে অব্রকে উদ্দেশ্য করে বলে উঠল, আচ্ছা, যদি তোমাকে কেউ ভালোবাসে আর তার মনের কথা জানায় তোমাকে, তো কি করবে তুমি? তার প্রস্তাবে রাজি হবে? উম, না, কখনোই না। কারণ আমি একজনকে পছন্দ করি, ভালোবাসি তাকে। সেও তোমাকে ভালোবাসে। জানি না, কখনো বলিনি তাকে। কে সে? তা তোমাকে বলতে পারবো না, কখনো বলবো না। অব্রের মুখে কাউকে ভালোবাসার কথাটা শুনতেই চেহারায় হতাশার ছাপ ফুটিয়ে
চোখ জোড়া বন্ধ করে ফেলল মল্লিকা। একটু পরেই চোখ মেলে হাসি মুখে অব্রকে সরাসরি তার মনের কথা বলতে চেয়েও লজ্জায় থেমে গেল। না, আমাকে দিয়ে হবে না। বিড়বিড় করে কথাটা বলে হাত জোড়া দিয়ে মুখ ঢেকে মাথা নিচু করে মল্লিকা বলে উঠল, অব্র, আমি জানি তুমি কাকে পছন্দ করো। তুমি তাকে তোমার মনের কথা জানাতে পারো, সে রাজি হবে। কথা দিলাম তোমাকে। না, আমি পারবো না। আমাকে দিয়ে আসলে হবে না। লজ্জায় মরে যাব আমি। কিন্তু লজ্জা তো নারীর ভূষণ। সে যাই হোক, আমি বলছি না। বলতে তো তোমাকেই হবে। সেও কখনো বলবে না, তোমাকেই বলতে হবে। মল্লিকা কথাটা বলে শেষ করতেই অব্র দুষ্টু হাসি হেসে বললে উঠল, কে সে? কাকে বলতে হবে বলো তো দেখি। কেউ না। কেউ না বলতে বলতে মল্লিকা সেদিনের মতো অদৃশ্য হয়ে পরিস্থানে ফিরে যায়। আর এদিকে অব্র বিছানায় লাফালাফি শুরু করে দেয়, কারণ অব্র ততক্ষণে বুঝে ফেলেছে মল্লিকাও যে তাকে পছন্দ করে আর তাকেই প্রপোজ করার কথা বলছে। মল্লিকা সেদিন পরিস্থানে যে ভেবে নেয়, সিদ্ধান্ত নেয় যে অব্রকে সে নিজে থেকেই জানাবে তার মনের কথা, ভালোবাসার কথা। এতে তার প্রচন্ড লজ্জা পাবার সম্ভাবনা থাকলেও যে কিছুই করার নেই। অব্রকে তার নিজে থেকেই সব কথা জানাতে হবে, অন্যথায় কখনো নিজের সত্যিকারের ভালোবাসাটার সফলতার দিকে এগোবে না। মল্লিকা এরই মধ্যে বুঝতে পেরেছে, হাজার চেষ্টা করেও সে কখনোই অপরের মুখ থেকে তাকে ভালোবাসার কথাটা বের করাতে পারবে না। তার চেয়ে নিজেই মুখে বলে দেওয়া উত্তম। আর এতে তো কোনো অসুবিধাও নেই। সবচেয়ে বড় কথা, অব্র যে তাকে ভালোবাসে, এখানে বিন্দু মাত্রও নেই প্রত্যাখ্যান হবার সম্ভাবনা। এসব ভেবে নিয়ে মল্লিকা সেদিন রাতে ঘুমাতে চলে যায়। পরের দিন সকাল সকাল ঘুম ভাঙে মল্লিকার। চটজলদি বিছানা ছেড়ে উঠে বসতে যায় সে, কিন্তু ভাগ্য সহায় না থাকলে যা হয়। বিছানা ছেড়ে উঠে বসার মতো শক্তিটুকুনও নেই যেন তার শরীরে। কিন্তু কেন? রাতে তো সে ভালোই ছিল, সুস্থ ছিল। তাহলে হঠাৎ কি হলো তার? মল্লিকা অনুভব করছে উঠে বসার মতো তার শরীরে বিন্দুমাত্র শক্তি বল অবশিষ্ট নেই। এরই মধ্যে হাজার চেষ্টা করেও উঠতে না পেরে চোখের জল ফেলতে শুরু করে দিল মল্লিকা। তার কেন যেন ওই মুহূর্তে প্রচুর কান্না পাচ্ছে, খুব করে কাঁদতে ইচ্ছে করছে। মল্লিকার কেন জানি মনে হচ্ছে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু একটা হারাতে চলেছে সে। এটা কেন তার মনে হচ্ছে? এদিকে অব্রের কথা ভেবে কান্না যেন আরো বেশি বেড়ে গেল মল্লিকা। পৃথিবীতে তো এখন রাত। ছেলেটা এতক্ষণে মল্লিকার আগমনের প্রহর গুনছে, আর দেখা না পেয়ে হয়তো দুশ্চিন্তা করছে, হতাশ হচ্ছে। ভেবেই অতিরিক্ত খারাপ লাগছে মল্লিকার। মল্লিকার এই মুহূর্তে খুব করে ইচ্ছে করছে পৃথিবীতে ছুটে যেতে, অব্রের কাছে যেতে, তার ভালোবাসার মানুষটার কাছে যেতে। শরীরের সর্বশক্তি দিয়ে আবার উঠে বসার চেষ্টা করতে লাগলো মল্লিকা। বারবার কয়েকবার চেষ্টা করলো, কিন্তু না, প্রত্যেকবারই সে ব্যর্থ। কি হয়েছে আজ তার? অসুস্থতা। কিন্তু কোনো রকম অসুস্থতা অনুভব করছে না মল্লিকা। উল্টো তার কাছে মনে হচ্ছে কেউ যেন মোটা দড়ি দিয়ে বিছানার সাথে তাকে বেঁধে রেখেছে। এরই মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে মল্লিকা। আর মল্লিকা সেই চেঁচামেচিতে ঘুম ভেঙে গিয়েছে অর্থির আর তার বাবার। ঘুম ভাঙতেই দুজন চটজলদি ছুটে আসলো মল্লিকার রুমে। এদিকে বাবার ছোট বোনকে দেখতেই আবারও কেঁদে উঠল মল্লিকা। কেঁদে কেঁদে বলে উঠল, শোয়া থেকে উঠে বসতে পারতেছি না। হাজারবার চেষ্টা করেও কোনো ক্রমে উঠতে পারছি না। মনে হচ্ছে মনে হচ্ছে কেউ যেন বিছানার সাথে বিছানার সাথে আমাকে বেঁধে রেখেছে। মল্লিকার মুখে কথাগুলো শুনতেই চিন্তিত হয়ে পড়ল মল্লিকার বাবা। তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে মল্লিকার হাত ধরে টেনে তোলার ব্যর্থ চেষ্টা করে এবার প্রচন্ড দুশ্চিন্তায় পড়ে যান তিনি। কি হয়েছে মেয়েটার? ভেবে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। তখনই তার মাথায় এক লোকের কথা ভেসে ওঠে। লোকটার কথা মনে পড়তে মল্লিকার বাবা দ্রুত মল্লিকার রুম থেকে বেরিয়ে অদৃশ্য হয়ে পড়েন। এদিকে বাবাকে বেরিয়ে পড়তে দেখেই রহস্য ঘন এক হাসি হেসে উঠল অর্থে। খুশিতে যেন সে আজ আত্মহারা। তার কাছ থেকে তার ভালোবাসাকে আর কেউ কেড়ে নিতে পারবে না ভাবতেই খুশিতে আটখানা অর্থীকে মিটমিট করে হাসতে দেখে প্রচন্ড রাগে সমস্ত শরীর জ্বলতে শুরু করলো মল্লিকার। তুই কি সত্যি আমার আপন ছোট বোন? মল্লিকার মুখে কথাটা শুনতেই এবার উচ্চস্বরে হাসিতে ফেটে পড়ল অর্থী। তুই আর কোনোদিনই বিছানা থেকে উঠতে পারবি না। যতদিন বেঁচে থাকবি এভাবেই তোর বেঁচে থাকতে হবে। আর তোর অব্র, ভুলে যা তোর অব্রকে। অব্র আর কোনোদিনও তোর হবে না। অব্র একটু পর থেকে আমার হয়ে যাবে, চিরদিনের জন্য আমার হয়ে যাবে। অর্থী একাধারে কথাগুলো বলেই মল্লিকার চোখের সামনে মল্লিকার রূপ ধারণ করেই বাসা থেকে বেরিয়ে পড়ল। আর যেতে যেতে আজ থেকে এই অর্থী মল্লিকা কথাটা বলে অদৃশ্য হয়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা করলো মল্লিকা রূপী অর্থী। অর্থী যেতেই বুক ফাটিয়ে কান্নায় ভেঙে পড়ল মল্লিকা। নিজের আপন ছোট বোন তার সাথে এমন একটা ঘটনা ঘটাতে পারলো ভাবতেই কষ্ট হচ্ছে মল্লিকার। মল্লিকার চোখের সামনে এখন সব পরিষ্কার। কেন সে বিছানা ছেড়ে উঠতে পারছে না? অর্থেই এর জন্য দায়ী। তার বুঝতে বাকি রইল না মল্লিকার।
মল্লিকা রূপী অর্থে পৃথিবীতে পৌঁছেই সরাসরি অব্রদের বাসায় আসে। তারপর অব্রের রুমে প্রবেশ করে দৃশ্যমান হয়। অব্র তখন শুয়েছিল। শুয়ে শুয়ে ভাবতেছিল মল্লিকা কেন আজ আসছে না। সেদিনও তার মায়ের নাইট ডিউটি ছিল। অব্র একা একটা বাসায় পড়ে পড়ে যখন এসব দুশ্চিন্তাই করছে, ঠিক তখনই সে দেখতে পায় তার থেকে একটু দূরে রুমের শেষ দিকটায় একটা সাদা রঙের ঘোড়ার পিঠে চেপে বসে রয়েছে মল্লিকা। মল্লিকাকে সেদিনই প্রথম ঘোড়ার পিঠে দেখতেই অবাক হয়ে অব্র। কৌতূহলপূর্ণ হয়ে অব্র জানতে চায়, ঘোড়া? একদম ঘোড়া বলবে না, এরিন বলে ডাকবে। কথাটা বলতে বলতে মল্লিকার রূপী অর্থী এরিনের পিঠের উপর থেকে নেমে পড়ে। নেমেই অব্রের দিকে এগিয়ে আসতে আসতে বলতে থাকে, ওর নাম এরিন, আমার ঘোড়া। ছোটবেলা থেকেই আমার কাছে এরিন। আমার এক জন্মদিনে বাবা আমায় এরিনকে উপহার দিয়েছিল। আগে কখনো তো বলনি। আশ্চর্যান্বিত হয়ে জানতে চায় অব্র। আগে বলিনি কারণ আগে কখনো এরিনকে নিয়ে আসিনি। কথাটা বলেই হেসে উঠে মল্লিকা রূপী অর্থী। আর ততক্ষণে সে অপরের বিছানার কাছে পৌঁছে যায়। মল্লিকা রূপী অর্থীকে বিছানার কাছে দেখতেই মল্লিকা ভেবে বিছানার উপর থেকে নেমে আসে অব্র। তারপর বলে উঠে, আজ এত দেরি করেছো কেন? জানো কত চিন্তা হয়েছে? জানি, দেখেই তো ছুটে এসেছি। আসলে অর্থী, অর্থী খুব অসুস্থ। ওর কাছেই ছিলাম। ভেবেছিলাম আজ আর আসবো না। শেষে মনে হলো তুমি দুশ্চিন্তা করতে পারো, তাই তো ছুটে আসলাম নিজেকে গোপন রাখতে। অর্থী মিথ্যের আশ্রয় নিয়ে কথাগুলো বলে থামতেই অব্র প্রশ্ন করে ওঠে, অর্থী কে? তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম। অর্থী আমার ছোট বোন। খুব অসুস্থ আজ। খুব অসুস্থ আসছে। তার সাথে সাথেই ছিলাম আমি। অর্থীর অসুস্থতার কথা শুনে দুঃখিত হলো অব্র। তখনই মল্লিকারূপী অর্থী বলে উঠল, এখন শোনো, কাল যে তুমি আমার থেকে একটা কথা জানতে চেয়েছিলে মনে আছে? কি কথা? আরে, তোমার কাকে ভালোবাসার কথা বলতে হবে জানতে চেয়েছিলে না? হুম, বলতো বলতে তো হবে। কাকে বলতে হবে? কাকে বলতে হবে বলো? আমাকে। আমাকে তোমার বলতে হবে ভালোবাসি। ভালোবাসতে হবে আমাকে। মল্লিকারূপী অর্থের মুখে কথাটা শুনতেই লজ্জায় লাল হয়ে গেল অব্র। চটজলদি মুখের উপর হাত রেখে অব্র বলে উঠল, ভালোবাসবে আমাকে তুমি? তার বলতে ছাগল কোথাকার। কথাটা বলেই অব্রকে জড়িয়ে ধরল মল্লিকারূপী অর্থী। আর অর্থীকেও মল্লিকা ভেবে নিজের বুকে শক্ত করে জড়িয়ে নিল অব্র। তারপর থেকে এভাবেই চলে আসছে তাদের দিনকাল। অর্থে মল্লিকা সেজে অব্রের সাথে ভালোবাসা করে চলছে। আর সত্যিকারের মল্লিকা তা দূর থেকে দেখে দেখে কষ্ট পেয়ে চলছে। সে ইচ্ছে করলেও কিছু করতে পারছে না। সরাসরি কিছু বলতে পারছে না। কারণ সেদিন মল্লিকার বাবা মল্লিকার এই অবস্থা দেখে বুঝতে পারে কেউ একজন মল্লিকাকে কুফুরি কবজ করেছে। তাই তো তিনি তখনই ছুটে যান এক কবিরাজ জিনের কাছে। সবকিছু শুনে সে কবিরাজ জিন তখন মল্লিকার বাবার সাথে করে তাদের বাড়িতে আসেন। কবিরাজ বাড়িতে এসে তখন মল্লিকার কাছে জানতে চান তার ব্যাপারে সব কথা। তখন মল্লিকা অব্রের ব্যাপারে এবং অর্থের সম্পর্কে সব কথা খুলে বলে কবিরাজকে। মল্লিকার অর্থে পিঠাপিঠি দুই বোন। দুজনের মধ্যে মল্লিকা বড়। যাই হোক, প্রায় সমবয়সী হওয়ার সুবাদে দুজন ছোটবেলা থেকেই সবসময় পৃথিবীতে একই সাথে বেড়াতে যেত। দুজন একই সাথে ঘুরত, ফিরত, তারপর পরিস্থানে ফিরে যেত। মোট কথা, যেখানে যেত দুজন একই সাথে যেত। মল্লিকা যেদিন অব্রকে প্রথম দেখে সেদিনও অর্থী ছিল মল্লিকার সাথে। অবশ্য অর্থীর তখন অব্রের দিকে নজর ছিল না। সে হাসনায়না নিয়েই মেতেছিল। অবশ্য একবার নজর পড়েছিল অর্থীর, কিন্তু এমন কিছু সেদিন মনে করেননি অর্থী। অর্থী সেদিন ভেবেছিল মল্লিকা হয়তো ছেলেটাকে মানে অব্রকে ভয় দেখাচ্ছে। কারণ তারা প্রায় এমন দুষ্টুমি করত। পৃথিবীতে বেড়াতে আসলে তারা যদি কোনো মানুষকে বাইরে দেখত বা অসময়ে তাদের সামনে পড়তো, তাহলে তারা তার সাথে দুষ্টুমি করে ভয় দেখিয়ে মজা নিত। আর এটা ভেবেই অর্থী আর সেদিন মাথা ঘামায়নি অব্রের ব্যাপারে। কিন্তু সেদিনের পর থেকে প্রতিদিন মল্লিকার পৃথিবীতে এসেই অব্রের রুমে যাওয়া, অব্রের সাথে কথা বলা, এসব দেখে অর্থী বুঝতে পারে মল্লিকা অব্রের প্রেমে পড়েছে। যাই হোক, সেদিন কিন্তু অর্থী খুশি ছিল। ছেলেটা যথেষ্ট ভালো। এরই মধ্যে তাও জানতে পেরেছে অর্থী তার বোনকে ভালোবাসবে, সুখে রাখবে। বুঝতে পেরে খুশি ছিল অর্থী। কিন্তু সেই অর্থের মনে কি চলছিল তা বুঝতেই পারেনি মল্লিকা। অর্থী উপরে উপরে মল্লিকার সাথে হাসি খুশি থাকলেও তার ভেতরে যে অন্য কিছু চলছে তা একদম বুঝতে দেননি মল্লিকাকে। মল্লিকার মুখে সব কথা শুনে কবিরাজ জিন এইবার বলে উঠেন, অর্থী অব্রের প্রেমে পড়েছিল। অব্রের আচরণে, কথাবার্তায় মুগ্ধ হয়ে অর্থীও অব্রের প্রেমে পড়ে যায়। কিন্তু তোমাকে বলার সাহস করতে পারেনি। কিন্তু তোমাকে না বলতে পারলে তার ভালোবাসায় সফলতা পাবে না। ভাবতেই তখন অর্থী সিদ্ধান্ত নেয় যে কোনোভাবে সে অব্রকে নিজের করে নেবে। এতে তুমি কষ্ট পেলেও তার কিছু করার নেই। এসব ভেবে কয়েকদিন আগে অর্থী এক শয়তান পূজারী মহিলার মানুষের সাহায্য নেয়। এদিকে শয়তান পূজারী সেই মহিলা তার
নিজের একটা কাজের বিনিময়ে অব্রকে অর্থের করে দেওয়ার কথা বলে। অর্থে মহিলার কাজ করে দিবে কথা দিলে শয়তান পূজারী সেই মহিলা কালো জাদুর মাধ্যমে মল্লিকাকে বিছানায় আটকে রাখে। যতদিন বাঁচবে এভাবেই তাকে বাঁচতে হবে। কোনোদিন আর বিছানা ছেড়ে উঠতে পারবে না। কবিরাজ জিন এতটুকু বলে থামতেই মল্লিকের বাবা কেঁদে উঠে বলেন, আমার মেয়ে আর কোনোদিন স্বাভাবিক হতে পারবে না। পারবে, তবে সেখানে প্রাণনাশের সম্ভাবনা রয়েছে। আচ্ছা শুনেন, কি কি করতে হবে বলছি। মল্লিকাকে সুস্থ স্বাভাবিক করতে চাইলে সেখানে মল্লিকার প্রাণনাশের প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ আমি যখনই মল্লিকাকে সুস্থ করার লক্ষ্যে শয়তান পূজারী সে মহিলার করা প্রথম কালো জাদুর প্রভাব নষ্ট করে ফেলবো, ঠিক তখনই পূজারী মহিলার করা দ্বিতীয় কালো জাদু কার্যকর হয়ে পড়বে। আর বিপদটা ঘটবে তখনই, কারণ পূজারী মহিলার করা দ্বিতীয় কালো জাদু বিনষ্ট করার সামর্থ্য আমার নেই। আর দ্বিতীয় কালো জাদু নষ্ট করতে না পারলে মল্লিকাকে বেশি দিন বাঁচানো যাবে না। তবে শয়তান পূজারী মহিলার করা দ্বিতীয় কালো জাদুর প্রভাব নষ্ট করতে পারবে একমাত্র অব্র। অব্র অব্রই হচ্ছে সেই মানব সন্তানটা যার জন্য অর্থী মল্লিকার এমন করুণ দশা করেছে। সেই মানব সন্তানটাই একমাত্র পারবে মল্লিকাকে বাঁচাতে বা মল্লিকার উপর থেকে কালো জাদুর প্রভাব বিনষ্ট করতে। কিন্তু ঝামেলাটা হচ্ছে এখানেই, অব্রকে আগে থেকে এসব সম্পর্কে অবগত করা যাবে না। অব্রকে না জানিয়ে তার কাছে নিজেকে গোপনে করে তার দ্বারা কৌশলে কাজটা করিয়ে নিতে হবে, তবে তাও নির্দিষ্ট সময়ের ভেতরে। অব্রকে দিয়ে নির্দিষ্ট সময়ের ভেতরে কাজটা সম্পূর্ণ করাতে ব্যর্থ হলে কোনো ক্রমেই আর মল্লিকাকে বাঁচানো যাবে না। মূলত মল্লিকার উপর দ্বিতীয় কালো জাদুটা করা হয়েছে একটা গজার মাছের উপর। আর এই দ্বিতীয় জাদু যেদিন থেকে কার্যকর হবে সেদিন থেকে ২ বছর ১ মাস পর্যন্ত গজার মাছটা বেঁচে থাকবে। আর এই ২ বছর ১ মাসের মধ্যে যদি গজার মাছের উপর থেকে কালো জাদুর প্রভাব বিনষ্ট করা না হয়, তাহলে গজার মাছটা মরে যাবে আর মল্লিকাও মারা যাবে। তবে প্রথম করা কালো জাদুর প্রভাব বিনষ্ট করা না হলে, মানে মল্লিকাকে অবস্থা থেকে না সুস্থ করে তুললে, দ্বিতীয় কালো জাদুর প্রভাব শুরু হবে না। আর তাহলে গজার মাছটাও মরবে না। মল্লিকারও জাদুর প্রভাবে মরার সম্ভাবনা থাকবে না। তবে বিছানায় পড়ে থাকার কষ্ট সহ্য করে বাকিটা জীবন এভাবে কাটিয়ে দিতে হবে। আমি এভাবে বেঁচে থাকতে চাই না। আমি এভাবে বেঁচে থাকতে চাই না। আমি স্বাভাবিক জীবন চাই। স্বাভাবিকভাবে বাঁচতে চাই। সেটা ২ বছরের জন্য হলেও হোক। আমি ঝুঁকি নিতে রাজি আছি। মল্লিকা তার মতামত জিন কবিরাজকে জানালে, ঠিক আছে তাহলে আমি আমি প্রথম জাদুর ক্ষমতা নষ্ট করে ফেলি। কথাটা বলেই জিন কবিরাজ মুহূর্তে তার মন্ত্রের সাহায্যে শয়তান পূজারী মহিলার করা প্রথম কালো জাদুর কার্যকারিতা বিনষ্ট করে মল্লিকাকে সুস্থ করে ফেলল। মল্লিকা সুস্থ হয়ে উঠে বসতেই জিন কবিরাজ বলে উঠল, এখন থেকেই তোমার সময় শুরু। তোমার হাতে সময় ২ বছর ১ মাস। আর এই সময়ের ভেতরেই তোমাকে বেঁচে থাকার জন্য চেষ্টা করে যেতে হবে, লড়ে যেতে হবে। তোমাকে অব্রের সাহায্য নিতে হবে। তবে অব্রের সামনে কাজ সম্পূর্ণ হবার আগ পর্যন্ত নিজের স্বরূপে আসা যাবে না। আর অব্রকে এসব সম্পর্কে কিছু জানানো যাবে না। তোমার সত্যিকারের পরিচয় দেওয়া যাবে না। অর্থের ব্যাপারেও কিছু বলা যাবে না। মোট কথা অব্রের কাছে সব গোপন রেখে কৌশলে অব্রকে দিয়ে গজার মাছকে স্পর্শ করাতে হবে। অব্রের বিষাক্ত স্পর্শে নষ্ট হয়ে যাবে কালো জাদুর প্রভাব। বেঁচে যাবে তুমি আর বেঁচে যাবে গজার মাছটা। মূলত অব্রই শিকার। আর এই জন্যই পূজারী মহিলা কালো জাদুর প্রভাব নষ্ট করতে যেয়ে একটা উপায় রেখেছে, সেটা শুধুমাত্র অব্রের স্পর্শ। আসলে জাদুবিদ্যায় যে কোনো কালো জাদু করার পর সেটা থেকে পরিত্রাণ লাভের একটা উপায় রাখতে হয়, না হয় জাদু করা যায় না, জাদুর প্রভাব পড়ে না। এজন্যই অব্রের স্পর্শে মল্লিকার উপর করা বিষাক্ত কালো জাদুর প্রভাব নষ্ট হবে আর পরিত্রাণ পাবে মল্লিকা। এক্ষেত্রে অর্থে যদি বাধা প্রদান করতে আসে, কি হবে তাহলে? অর্থে সরাসরি কোনো রকম বাধা দিতে আসবে না, আর তোমার রূপে অভ্রকেও তোমার ব্যাপারে কিছু জানাবে না। অর্থে এমন কিছু করলে জাদুর প্রভাব নষ্ট হয়ে যাবে, এই ব্যাপারটা ভালোই জানা আছে অর্থের। এজন্যই বলেছি, অর্থী তোমার কাছে বাধা দিতে আসবে না, তবে সে তার নিজের পরিকল্পনা অনুযায়ী এগোবে। অব্রকে বিয়ে করে ফেলার চেষ্টা করবে। কারণ কারণ অব্রকে অর্থে বিয়ে করে ফেলতে পারলেই সব ঝামেলা শেষ। তোমার আর কিছুই করার থাকবে না। তুমি ইচ্ছে করলেও আর কিছু করতে পারবে না। অব্রের ধারে কাছেও কখনো ঘেঁষতে পারবে না। কিন্তু আমি গজার মাছটা কোথায় পাবো? আর অব্রের কাছে বা কিভাবে থাকবো আমি? তাও বলছি। কথাটা বলেই জিন কবিরাজ মল্লিকাকে গজার মাছের অবস্থান সম্পর্কে অবহিত করে ফিরে যাবার প্রস্তুতি নিল। প্রস্তুতি সম্পন্ন করে কিভাবে কি করতে হবে, গজার মাছটাকে কিভাবে স্পর্শ করতে হবে, আর অব্রের ধারে কাছে কিভাবে থাকবে, সব কিছু বলে সেদিন জিন কবিরাজ বিদায় নিয়ে চলে যায়। কবিরাজ বিদায় নিয়ে ফিরে যেতেই মল্লিকা তার বাবার কাছে থেকে বিদায় নিতে গেল। মল্লিকার বাবা মল্লিকাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে আর বলেন তিনিও মল্লিকার সাথে যেতে চান।
দুবোনের লড়াইয়ে বাবাকে মাঝখানে টেনে আনতে আপত্তি জানিয়ে কোনো রকম বাবাকে বুঝিয়ে রেখে তখনই পৃথিবীর উদ্দেশ্যে রওনা করে মল্লিকা। সেদিনের পর থেকেই মল্লিকা ছদ্মরূপে ছদ্মনামে পৃথিবীতে এখানে আসে। অব্রের কাছাকাছি, পাশাপাশি। অবশ্য এখানে আসাটা বা অব্রের কাছাকাছি থাকাটা মল্লিকার জন্য অতটা সহজ ছিল না। এর পেছনে তামান্না নামের একজন সেবিকার অবদান রয়েছে অনেক। মল্লিকা সেদিন পৃথিবীতে এসে সেবিকা তামান্না শরণাপন্ন হয়ে তার জীবনের শুরু থেকে সব ঘটনা খুলে বললে সেবিকা তামান্না সব কথা শুনে মল্লিকাকে তার নিজের পরিচয়, নিজের মেয়ের পরিচয় দিয়ে এখানে তার সাথে থাকার সুযোগ দিয়েছেন। সেবিকা তামান্না অব্রের আম্মুর সাথে অনেক আগে থেকেই পরিচিত ছিল। একই ওয়ার্ডে ডিউটি করার সুবাদে দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল। যাই হোক, মল্লিকার পৃথিবীতে এসে অব্রের খুব কাছে মানুষ পরিচয় থাকার জন্য অব্রদের কাছের মানুষদের ব্যাপারে খোঁজ খবর নিয়ে জানতে পারে সেবিকা তামান্নার কথা। তার কোনো ছেলে মেয়ে নেই, নিঃসন্তান তামান্না যথেষ্ট দরদি মানুষ। বুঝতে পেরে তামান্নাকে মল্লিকা টার্গেট করে তার কাছে তার জীবনের সব ঘটনা শেয়ার করে। তার সব শুনে তিনি মোটেও ভয় না পেয়ে সাহায্য করতে এগিয়ে আসেন মল্লিকাকে। কিন্তু অন্য একটা সমস্যার কথা জানান সেবিকা তামান্না। তামান্না কোয়ার্টারে থাকেন না, ভাড়া থাকেন। তবে কোয়ার্টারের কাছেই সেবিকা তামান্না মল্লিকাকে কথাটা জানালে মল্লিকা তার অশরীরী শক্তি ব্যবহার করে কয়েক মাসের মধ্যে সেবিকা তামান্নার জন্য কোয়ার্টারের ব্যবস্থা করে ফেলে। মল্লিকা তারপর থেকেই ছদ্মরূপে নিজের নাম অর্থে রেখে এখানে তামান্নার মেয়ে পরিচয়ে অবরোধের পাশের ফ্ল্যাটে বসবাস করছে। অবশ্য মিসেস হানা জানতো অর্থী যে তামান্নার আপন মেয়ে নয়, তবে পরিচিত তা জানেন না। যাই হোক, মল্লিকা অর্থীর পরিচয়ে বিভিন্নভাবে অব্রের সাথে মেশার চেষ্টা করে। অবশ্য এতেও সেবিকা তামান্নার অনেক সাহায্য করে মল্লিকাকে। অব্রের আম্মুর সাথে ভালো সম্পর্ক হবার সুবাদে মল্লিকাকে পড়ানোর জন্য অব্রকে রাজি করান। মূলত পড়ানোটা এখানে মুখ্য বিষয় নয়, বরং অব্রের কাছাকাছি থাকাটা বা অব্রের সাথে একটা সম্পর্ক তৈরি করাটাই বড় কথা। 2 বছর আগের ঘটনা। 2 বছর আগের ঘটনাগুলো মনে করে একটা দীর্ঘশ্বাস ফেলল মল্লিকা। তারপর শোয়া থেকে উঠে বসল। উঠে বসেও যেন শান্তি লাগছে না, খুব ছটফট লাগছে। আজ তার কাছে হাতে যে আর বেশি সময় বাকি নেই, আর বাকি মাত্র 1 মাস। 1 মাসের মধ্যেও একদিন শেষ, বাকি আছে মাত্র 29 দিন। এই 29 দিনের ভেতরে তাকে সব করতে হবে। অব্রকে যে করেই হোক পৌর শিশু পার্কে আবারও নিয়ে যেতে হবে। শয়তান পূজারী মহিলা পৌর পার্কে একটা অদৃশ্য কূপ তৈরি করে সেখানে গজার মাছটা রেখেছে। মল্লিকাকে কথাটা সেদিন জানিয়েছিল জিন কবিরাজ। জিন কবিরাজ সেদিন মল্লিকাকে বলে গিয়েছিল পার্কের শেষ দিকে অদৃশ্য একটা কূপ রয়েছে। অবশ্যই এই কূপটা সাধারণ কোনো মানুষের চক্ষু গোচর হবে না, শুধুমাত্র অব্র দেখতে পাবে। যাই হোক, ওই কূপের ভেতর 2টো গজার মাছ থাকবে। তবে দুটো একসাথে কখনোই থাকবে না, কখনো এটা থাকবে তো কখনো অন্যটা। আর জলের রঙও পরিবর্তন হবে, কখনো জলের রং হবে লাল, আবার কখনো হবে হলুদ। যখন কূপের ভেতর লাল রঙের জল দেখা যাবে তখন যে মাছটার দেখা পাওয়া যাবে ওই মাছটার উপর জাদু করার নেই। আর যখন হলুদ রঙের পানি দেখা যাবে আর তখন যেই মাছটা থাকবে সেই মাছটার উপর জাদু করা আছে। মোট কথা, যখন দেখা যাবে জলের রং হলুদ তখন যে মাছটা দেখা যাবে সেটাকে স্পর্শ করতে হবে অব্রকে। কিন্তু ভুল করেও লাল রঙের জলের মাছটাকে স্পর্শ করা যাবে না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। যাই হোক, মল্লিকা এখানে আসার পর কয়েকবার পার্কে গিয়েছিল আর 2টো মাছকে দেখেছিল। তবে বেশিরভাগ সময় হলুদ জলের মাছটাকেই দেখতে পেয়েছে, আর আজকেও তাই হয়েছে। অব্রকে নিয়ে এসেও হলুদ জলের মাছটারই দেখা পেয়েছে। কিন্তু ভাগ্য সহায় ছিল না মল্লিকার। অব্রের দ্বারা কুশলে গজার মাছটাকে স্পর্শ করিয়ে নিতে ব্যর্থ হয়েছে। অব্রকে দিয়ে কাজটা করাতে পারেনি, তাই তখন আর পার্কে না থেকে বাসায় ফিরে আসলো। আর রাতে খেয়ে দিয়ে সুন্দর একটা ঘুম দিল। কিন্তু মাঝরাতে দুঃস্বপ্ন দেখে ঘুমটাও ভেঙে গেল। ঘুমটা কেন ভেঙেছে তা ভালো করে জানা আছে মল্লিকার। অর্থী অব্রের ঘনিষ্ঠ হবার চেষ্টা করছে। বুঝতেই মল্লিকার ছুটে যেতে ইচ্ছে করছে অব্রের রুমে। ছুটে যেতে ইচ্ছে করলেও মল্লিকার বিবেকে বাধা দিচ্ছে, কাজটা ঠিক হবে না। কিন্তু না, মল্লিকার আজ ঠিক বেঠিকের হিসেব করতে একদম ইচ্ছে করছে না। দৌড়ে যেতে ইচ্ছে করছে অব্রের রুমে। তাই তো আর দেরি করল না মল্লিকা, চটজলদি দৌড়ে গেল অব্রদের বাসায়। মল্লিকা দৌড়ে অব্রদের বাসার সামনে আসতেই দেখতে পায় অব্রদের বাসার সদর দরজা পুরোপুরিভাবে খোলা। এত রাতে দরজা খোলা দেখতে মল্লিকার কলিজায় কামড় দিয়ে উঠল। চটজলদি মল্লিকা অব্রের রুমের দিকে দৌড়ে গেল আর রুমের ভেতরের দৃশ্য দেখে হকচকিয়ে উঠল। মল্লিকা রুমে ঢুকতেই দেখতে পেল অর্থীর ঘোড়া এরিনের পিঠের উপর অর্থী আর অব্র বসে রয়েছে। পেছন থেকে অব্রকে ধরে বসেছে অর্থী। অব্রের চোখে পানি টলমল করছে। এরই মধ্যে উড়ার প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই মল্লিকার আগমন ঘটতেই অর্থী চটজলদি অব্রকে রেখে এরিনকে নিয়ে প্রস্থান করল। অর্থী অদৃশ্য হতেই
জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল অব্র। আর মল্লিকা ছুটে গেল অব্রের কাছে। তারপর অব্রকে বিছানার উপর টেনে তুলে শুইয়ে দিয়ে অব্রের মাথার কাছে বসে পড়ল। অব্রকে তুলে আনতে ব্যর্থ হয়ে পরিস্থানে ফিরে এসে রাগে ক্ষোভে ফেটে পড়ল অর্থী। তখন থেকে রাগে ক্রোধে গোঁত করেই চলছে সে। মল্লিকার জন্যই আজ সে অব্রকে তুলে আনতে ব্যর্থ হয়েছে। অব্রকে তুলে আনার এই নিষ্ফলতার জন্য মল্লিকাই দায়ী। অর্থী অব্রকে নিয়ে যখনই পরিস্থানের উদ্দেশ্যে রওনা করতে যাবে, ঠিক তখনই মল্লিকা দৌড়ে এসে উপস্থিত হয়েছিল অব্রের রুমে। আর তাতেই বাধাগ্রস্ত হয়েছে অর্থী। মল্লিকার কয়েকটা মিনিট পরে পৌঁছালেই তার কাজ হয়ে যেত। ততক্ষণে অব্রকে নিয়ে অর্থী পরিস্থানে ফিরে যেতে পারত। অর্থী অবশ্য তখন ইচ্ছে করলে মল্লিকার সঙ্গে লড়াই করতে পারত মল্লিকার সাথে লড়াই করে অব্রকে নিয়ে ফিরে যেতে। কিন্তু না, অর্থী সেই ভুলটা করতে যায়নি। কারণ অর্থীর ভালো করে জানা ছিল, জোর করে আর যা কিছুই হোক না কেন, ভালোবাসাটা কখনো হয় না। ভালোবাসাটা কখনোই পাওয়া যায় না জোর করে। অর্থী জানত, মল্লিকার সঙ্গে সে লড়াই করতে গেলে তার সত্যিকারের রূপ পরিচয় অব্রের সামনে প্রকাশ পেয়ে যেত। অব্র জেনে যেত অর্থী ছদ্মনামের মেয়েটাই তার মল্লিকা। আর তার থেকেও বড় কথা, মল্লিকার সাথে অর্থী কোনো রকমের সংঘাতে সংগঠিত হলেই শয়তান পূজারী মহিলার দ্বারা করানো দ্বিতীয় কালো জাদুর কার্যক্ষমতা বিনষ্ট হয়ে যেত। আর তাতে করে অর্থীর আমও যেত, ছালাও যেত। অর্থী এসব ভেবেই তখন মল্লিকার সঙ্গে ঝামেলায় না জড়িয়ে তৎক্ষণাৎ অদৃশ্য হয়ে পরিস্থানে ফিরে যায়। আর এতে করে এখন তার হাতে আরও সুযোগ রয়েছে। সে এখন আবারও সুযোগ নিতে পারবে, কারণ অব্রের কাছে এখনও তার পরিচয় গোপনই রয়েছে। মল্লিকা যে অব্রকে নিজের সম্পর্কে জানাবে না, সেই বিষয়ে শতভাগ নিশ্চিত অর্থী। আর এজন্যই অর্থী অব্রর কাছে নিজের ভুল স্বীকার করে। অব্রকে ভুলভাল বুঝিয়ে আবারও তুলে এনে বা তার সম্মতিতে বিয়ে করার স্বপ্ন দেখছে। অর্থীর অবশ্য আচম্বিত অব্রের সাথে এমন কাণ্ড ঘটানোর কোনো কথাই ছিল না। অর্থীর পরিকল্পনা ছিল সময় নিয়ে আস্তে ধীরে বিয়ে করে নিবে অব্রকে। কিন্তু তাকে আজ বাধ্য হতে হয়েছে এমন কাণ্ড ঘটানোর জন্য। মূলত মল্লিকার অব্রকে সাথে নিয়ে ঘুরতে বের হওয়া, তারপর অদৃশ্য কূপের কাছে যে গজার মাছটাকে দেখে আসা, এসব দেখেই বেশ ভয় পেয়ে গিয়েছিল অর্থী। অর্থীর সে সময় কেন যেন খুব করে মনে হচ্ছিল মল্লিকা যে কোনো উপায়ে, যে কোনো সময়ে অব্রকে পটিয়ে তাকে দিয়ে গজার মাছটাকে স্পর্শ করিয়ে নেবে। তারপর কুফরি কালো জাদুর কার্যক্ষমতা নষ্ট করে তার কাছ থেকে তার অব্রকে কেড়ে নেবে। এইসব ভেবেই আর দেরি করতে চায়নি অর্থী। মাথা ঠান্ডা রাখতে পারেনি শত চেষ্টা করেও। চটজলদি তার পূর্ববর্তী পরিকল্পনা পরিবর্তন করে অব্রকে তুলে আনতে ছুটে গিয়েছিল পৃথিবীতে। মরিয়া হয়ে উঠেছিল অব্রর সাথে বিয়ের কাজ সেরে ফেলতে। অবশ্য এতে সফল হতে পারলে অর্থের জন্য এর ফল খারাপ হতো না। কোনো রকমে অব্রকে তুলে এনে বুঝিয়ে সুজিয়ে বিয়ে করে ফেলতে পারলেই হতো। তাহলে মল্লিকার হাজার চেষ্টা করেও অব্রকে তার কাছে থেকে কেড়ে নিতে তো পারতই না, উল্টো নিজের জীবন হারাতো। মল্লিকা অব্রকে ফিরে পেতে আর নিজেকে সুস্থ স্বাভাবিক করতে যখন প্রথম কালো জাদুর কার্যক্ষমতা নষ্ট করে দ্বিতীয় কালো জাদুকে গ্রহণ করেছিল, সেদিন মল্লিকার জন্য অর্থীর খুব বেশি খারাপ লেগেছিল। শত হলেও নিজের মায়ের পেটের বোন। অর্থী ভেবে রেখেছিল অব্রকে বিয়ে করে শয়তান পূজারী মহিলার শরণাপন্ন হয়ে মল্লিকার উপর থেকে কালো জাদুর প্রভাব নষ্ট করে মল্লিকাকে আবারও সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে আনবে। কিন্তু মল্লিকা যে এমন একটা ভয়ানক সিদ্ধান্ত নিয়ে বসবে তা কখনো ভাবেনি অর্থী। মল্লিকা যে নিজের জীবনের মায়া করবে না তা কখনো কল্পনাও করেনি অর্থী। যাই হোক, প্রথম মল্লিকার জন্য অর্থীর প্রচণ্ড খারাপ লাগা কাজ করলেও যখন দেখল মল্লিকা তার লক্ষ্যে যথেষ্ট অগ্রসর, তখন থেকেই মল্লিকাকে শত্রু ভাবতে শুরু করে দিয়েছে অর্থী। অবশ্য আরেকটা কারণও রয়েছে। সেদিনের পর অর্থীকে পরিস্থানে তার বাবা ত্যায্য করে দিয়েছিল। আপন বোনের সাথে এমন কাণ্ড যে করতে পারে তাকে মেয়ে হিসেবে পরিচয় দিতে পারেনি মল্লিকার বাবা। তাই তো তিনি সেদিনের পরেও অর্থী পরিস্থানে বাড়িতে আসতেই তাকে সরাসরি ত্যায্য করে দিয়েছেন। সেই থেকে অর্থী পরিস্থানে অন্যত্র এক বাসায় থাকে। আর তার বাবার এমন সিদ্ধান্তের জন্য মল্লিকাকেই দায়ী করে অর্থী। মূলত এরপর থেকেই মল্লিকার উপর ঘৃণা বাড়তে থাকে অর্থের। একে তো তার জন্য আজ সে বাড়ি ছাড়া, বাবা ছাড়া, তার উপর আবার ভালোবাসার মানুষটাকে কেড়ে নিতে উঠে পড়ে লেগেছে। সব মিলিয়ে এখন অর্থের সমস্ত ক্রোধ ক্ষোভ সব মল্লিকার উপর। এদিকে ততক্ষণে জ্ঞান ফিরেছে অব্রের। জ্ঞান ফিরে মল্লিকাকে সামনে দেখতেই ভূত দেখার মতো আটকে উঠল অব্র। অর্থী, তুমি কেন এসেছো এত রাতে? কেন এসেছি তা আপনার না জানলেও চলবে, তবে যা দেখেছি তার সম্পর্কেই বলেন। মল্লিকার মুখে কথাটা শুনতেই অব্রের চোখ দিয়ে টপ টপ করে চোখের জল বের হতে শুরু করলো। চটজলদি অব্রের চোখের জল মুছে মল্লিকাকে উদ্দেশ্য করে বলে উঠল, যা দেখেছো দয়া করে আমার আম্মুকে জানাবেন না, আর আন্টিকেও জানানোর দরকার নেই। মোট কথা কারো সাথেই বলা যাবে না, জানানো যাবে না।
জানাবো না তো ঠিক আছে, কিন্তু জানাবোটা কি? আপনার কথার আগামাথাটা কিছুই বুঝতে পারছি না। কি দেখেছো তুমি? কি হয়েছে তাই বলুন। আমি যা দেখেছি তো দেখেছি। আগে আপনি বলুন, কি হয়েছে আর ঘটনাটা কি? যা দেখেছো দয়া করে আমার আম্মুকে জানাবে না, আর আন্টিকেও জানানোর দরকার নেই। মোট কথা কারোর সাথেই বলা যাবে না, জানানো যাবে না। জানাবো না তো ঠিক আছে, কিন্তু জানাবো নাটা কি? আপনার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। কি দেখেছো তুমি? কি হয়েছে তাই বলুন। আমি যা দেখেছি তো দেখেছি। আগে বলুন, আপনি বলুন, কি হয়েছে আর ঘটনাটা কি? মেয়েটাই বা কে? মল্লিকা সবকিছু জেনেও না জানার মতো করে অব্রকে প্রশ্ন করে থামতেই অব্র কি থেকে কি হয়েছে সবকিছু মল্লিকা কি সত্যি সত্যি খুলে বলল। অব্রের মুখে সব শুনে মল্লিকা দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু কিছুই বলল না। একদম চুপ থাকলো। যদিও বা মল্লিকার খুব করে ইচ্ছে করছে অব্রকে সবকিছু খুলে বলতে, কিন্তু বাধ্যবাধকতার কারণে শত কষ্ট করে নিজেকে নিয়ন্ত্রণ করে শান্ত রেখে চুপ করে থাকলো। এদিকে মল্লিকাকে চুপ করে থাকতে দেখে অব্র এবার বলে উঠল, কি ব্যাপার, কিছুই বলছো না? কি বলবো বুঝতে ইচ্ছি না ভাইয়া, তবে আপনাকে সাবধান থাকতে হবে। আমার মনে হচ্ছে না পুরীটা ভালো পরি। আমার মনে হচ্ছে পুরীটা ভয়ঙ্কর খারাপ একটা পুরী, যে কোনো সময় আপনাকে তাদের রাজ্যে একেবারে নিয়ে যেতে পারে। আমার মনে হয় আপনার সতর্ক থাকাটা জরুরি। আর আপনার আপনার বাসায় একা থাকাটা ঠিক হচ্ছে না মনে হয়। একা থাকবেন না, আর কাউকে সাথে নিয়ে থাকবেন। নতুবা আন্টিকে বলবেন কয়েকদিনের জন্য ছুটি নিয়ে নিতে। মল্লিকা অব্রকে অর্থের কাছে থেকে দূরে রাখার আর অর্থের সম্পর্কে ভীতি দেখানোর চেষ্টা করে কথাগুলো বলে থামতেই অব্র বলে উঠল, আরে অর্থি, তুমি তো দেখছি বেশি ভাবতেছো। আসলে তেমন কিছু না। তুমি যেমনটা ভাবতেছো মল্লিকা আমার উপর রেগে আছে আর ক্রোধ প্রবণ হয়ে এমন কাণ্ড ঘটিয়ে ফেলেছে। দেখবা কাল এসে নিজের ভুল স্বীকার করছে। মল্লিকা কেন রেগে আছে সেটা আমি জানি। তোমাকে সাথে নিয়ে ঘুরতে যাওয়াতে এই জন্য রাগ করে আমাকে নিয়ে যেতে এসেছে। হুম, মল্লিকা খারাপ না, বুঝেছো? কখনো খারাপ হতে পারে না মল্লিকা। ওরে ভালো করেই চিনি আমি। যাও, তাহলে তুমি এখন, কালকে কথা হবে। আর শোনো, কাউকে কিন্তু কিছু বলবে না। অভ্র কথাগুলো বলে থামতেই উঠে দাঁড়ালো মল্লিকা। উঠে দাঁড়িয়ে চুপচাপ বাহিরে বেরিয়ে গেল। মল্লিকা অব্রের রুমে দরজা অতিক্রম করে কি যেন মনে করে দাঁড়িয়ে পড়ল। তারপর আবার অব্রের রুমে প্রবেশ করে অব্রকে উদ্দেশ্য করে বলল, কাউকে কিছু জানাবো না, কিন্তু আমাকে কালকে আবার পার্কে নিয়ে যেতে হবে। কি বলছো অর্থি? এই জন্যই তো এত কাহিনী। মল্লিকা আমার উপর রেগে আছে, আর তুমি বলতেছো আবারও কাল তোমাকে নিয়ে যেতে। মাথা ঠিক আছে তোমার? না, ঠিক নেই। আমাকে নিয়ে যেতেই হবে, না হয় আমি, না হয় তুমি। আন্টিকে মল্লিকা, আন্টিকে কথাটা পর্যন্ত বলতেই অব্র বলে উঠল, উহু, অর্থি, ঠিক আছে নিয়ে যাব, কিন্তু 1 ঘন্টার বেশি থাকবো না। আর এক রিক্সা যাব না, দুজন আলাদা আলাদা রিক্সা যাব, ঠিক আছে? হবে? হবে তো? হবে হবে, যেতে পারলেই হলো। তবে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? কালকে না হয় বলবো তা। ঠিক আছে, এখন তাহলে যেতে পারো। অব্রির সাথে কথা শেষ করে মল্লিকা সেবিকা তামান্নার কোয়ার্টারের দিকে চলে গেল হাসি মুখে। আর অব্র তার চেহারাটা মলিন করে বিষণ্ণ হয়ে শুয়ে পড়ল। মল্লিকার সাথে পার্কে যেতে একদম ইচ্ছে করছে না অব্রের, কিন্তু তার এই মুহূর্তে কিছুতেই করার নাই কিছু। অব্র এই রকমের বাধ্য হয়েই রাজি হয়েছে যেতে, একরকম বাধ্য বলতেই হয়। খুব অস্থির অস্থির লাগছে অর্থের কাছে। অব্রের ব্যাপারে নিয়ে বেশি ভেবে ফেলছে হয়তো, কিন্তু অন্য সময় তো এমনটা হয় না। খুব দুশ্চিন্তাও হচ্ছে অর্থের। অব্রের জন্য বেশ মন খারাপ হচ্ছে। অব্রের সাথে একটু বেশি করেই ফেললাম। অর্থের খুব করে ইচ্ছে করছে ছুটে আসতে পৃথিবীতে, ছুটে এসে অব্রের কাছে সরি বলে ক্ষমা চেয়ে নিতে। অর্থই আগে কখনো অব্রের সাথে এমন আচরণ করেনি, তাই হয়তো আজ এত বেশি খারাপ লাগছে তার কাছে। সবে মাত্র পরিস্থানের দিনের আলো হারিয়ে রাতের অন্ধকারে হারিয়ে যাচ্ছে। আর ঠিক তখনই অর্থী পরিস্থান ছেড়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা করেছে। অর্থী হাজার চেষ্টা করেও কোনো রকমে নিজেকে শান্ত রাখতে পারেনি। নিজের মনকে স্থির করতে না পেরে শেষমেশ পৃথিবীর উদ্দেশ্যে রওনা করতে বাধ্য হয়েছে। সকাল 7টার দিকে আজ ঘুম ভেঙেছে অব্রের। যখন অব্রের ঘুম ভেঙেছে বলা ঠিক হবে না, বলতে হবে ঘুম ভাঙানো হয়েছে। কারণ মল্লিকা খুব ভোরবেলা থেকে শুরু করে একটু পরপর কলিং বেল বাজিয়ে বাজিয়ে অব্রের ঘুম ভাঙিয়ে দিয়েছে। অব্র বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে যখনই নাস্তা করতে বসেছে, ঠিক তখনই মল্লিকা এসে হাজির অব্রের বাসায়। এসেই তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছে মল্লিকা। তার নাকি আর তর সইছে না। অব্র চেয়েছিল পার্কে বিকেলবেলা যাবে, সকালবেলা পার্ক খোলা থাকবে কিনা তারও নেই কোনো ঠিক ঠিকানা। কিন্তু মল্লিকাকে কিছুতেই বোঝাতে পারল না অব্র। যাই হোক, মল্লিকাকে বোঝাতে না পেরে এই সকাল সকাল দুজন বেরিয়ে পড়েছে পার্কের উদ্দেশ্যে। একটু পরেই পৌঁছালো দুজন পার্কে। দুজন আজ আলাদা আলাদা রিক্সায় চড়ে পার্কে এসেছে। যাই হোক, অব্র আগে রিক্সা থেকে নামলো, নেমে দুটো টিকিট কেটে নিয়েছে। যখন সেই টিকিট কাটা শেষ করলো, অব্র টিকিট কিনতে কিনতে এরই মধ্যে মল্লিকা রিক্সা থেকে নেমে পড়লো, আর দুজন একই সাথে পার্কে ঢুকলো।
পার্কে ঢুকতেই মল্লিকা অব্রকে নিয়ে পার্কের শেষ দিকটার দিকে এগোতে লাগলো। আর তখনই অব্র মল্লিকাকে উদ্দেশ্য করে বলে উঠল, কোথায় যাচ্ছি আমরা? সেদিন যেখানটা গিয়েছিলাম, কূপের কাছে, গজার মাছের কাছে। মল্লিকা অব্রকে নিয়ে কূপের নিকটে পৌঁছতেই কূপের ভেতরে গজার মাছটা সজোরে লাফিয়ে উঠল, আর তাতে কূপের জল ছিটকে এসে পড়ল অব্রের গায়ে। কূপের জলে শরীরের বেশ খানিক অংশ ভিজে গেল অব্রের। এদিকে আচম্বিত গজার মাছের লাফিয়ে উঠায় চমকে উঠল অব্র, সাথে প্রচন্ড রকমের ভয় পেল অব্র। চটজলদি সরে দাঁড়ালো খানিক দূরে। তখনই তার পেছন থেকে মল্লিকা বলে উঠল, একদম ভয় পাবেন না ভাইয়া। ভয় পেলাম কোথায়, শুধুমাত্র চমকে উঠেছে একটু। অব্রের মুখে কথাটা শুনতেই হেসে উঠল মল্লিকা। হেসে নিয়ে অব্রকে উদ্দেশ্য করে বলে উঠল, আচ্ছা ভাইয়া, গজার মাছটাকে স্পর্শ করতে পারবেন আপনি? এ আর এমন কি, আমি ইচ্ছে করলে ধরে তুলে ফেলতেও পারবো, বাসায় নিয়ে যেতে পারবো। বাহ, তাই না? দেখান তো আপনার ক্ষমতা আর সাহস। হুম, একদম তাই। দেখতে চাও তুমি? হুম, দেখান তাহলে আপনার ক্ষমতার সাহস। কিন্তু কূপের ভেতর নামবেন কিভাবে? কূপের ভেতর নামার জন্য তো কোনো ব্যবস্থা নেই। তা তুমি আমার উপরই না হয় ছেড়ে দাও। তুমি শুধু দেখতে থাকো কিভাবে ধরে উপরে নিয়ে আসি। ধরে তুলে আনতে হবে না, স্পর্শ করতে পারলেই চলবে। মল্লিকা কথাটা বলে থামতেই অব্র কূপের চতুর্দিকে খুঁটে খুঁটে কি যেন খুঁজতে শুরু করলো। আর তা দেখতেই মল্লিকার বুঝতে অসুবিধা হলো না কি প্রয়োজন অব্রর। মল্লিকা চটজলদি তার মিডিয়াম সাইজের ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে বিশাল আকার লম্বা একটা রশি বের করে অব্রের হাতে দিয়ে বলে উঠল, এইটা তো খুঁজতেছিলেন, তুমি জানলে কিভাবে? আর তোমার কাছেই বা কোথায় থেকে আসলো এত বড় সাইজের রশি? আমার ব্যাগেই ছিল, বাজার থেকে কিনে রেখেছিলাম। যদিও বা কারণটা ছিল অন্য, মূলত আম্মু ছাদে কাপড় চোপড় শুকানোর জন্য কিনতে আনতে বলেছিল আর কি। কিন্তু কিনে আনার পর আর বাসায় রাখতে বা আম্মুকে দিতে মনে ছিল না, সেজন্যই আমার ব্যাগে। মল্লিকা মিথ্যের আশ্রয় নিয়ে কথাটা বলে থামতেই অব্র বলল, ও আচ্ছা, ঠিক আছে, দাও তাহলে। অব্র কথাটা শেষ করেই মল্লিকার হাত থেকে রশিটা নিয়ে দূরে পার্কের দেয়ালের কাছের গাছটার সাথে রশির এক মাথা বেঁধে অন্য মাথা নিজের হাতের সাথে শক্ত করে পেঁচিয়ে তৈরি হয়ে নিল কূপের ভেতর নামতে। এদিকে একটু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখে খুশিতে আত্মহারা মল্লিকা। আর একটু পরেই তার উপর থেকে কালো জাদুর প্রভাব কেটে যাবে, ভালোবাসার প্রিয়জনকে নিজের করে পাবে, আর তার কোনো দুশ্চিন্তা থাকবে না, প্রাণনাশের ভীতি থাকবে না। এত সব ভেবে নিয়ে সেই খুশিতে আত্মহারা মল্লিকা। কিন্তু তার এই খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ অব্র যখনই কূপের ভেতর নামতে যাবে ঠিক তখনই সেখানে এসে উপস্থিত অর্থী। মল্লিকারূপী অর্থীকে আচম্বিত এখানে তাদের সামনে দৃশ্যমান হতে দেখতেই হতভম্ব অব্র আর মল্লিকা। মল্লিকা তো রীতিমতো রাগে ফুসফুস করছে, তার কাজে বাধা দিতে এসেছে। যাই হোক, মল্লিকারূপী অর্থীকে উদ্দেশ্য করে এবার অব্র বলে উঠল, মল্লিকা তুমি এখানে হঠাৎ? না আসলে খুশি হতে বুঝি? প্রেমলীলা তো ভালোই চলছিল, অসুবিধায় ফেলে দিয়েছি তাই না? ছি ছি, কি বলছো এসব? কি সব বলছি? ঠিকই তো বলছি, প্রেমিকার জন্য গজার মাছ ধরে আনা হচ্ছে তাই না? হ্যাঁ, একদম গজার মাছে হাত দিবে না, ধরার চেষ্টা করবে না, ভুলেও অভিশপ্ত গজাটাকে স্পর্শ করার চেষ্টা করবে না, হাত থেকে ছুড়ে মারো এসব রশি টসি। মল্লিকারূপী অর্থীর মুখে কথাটা শুনতেই রাগে ফেটে পড়ছে মল্লিকা। কোনোভাবেই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারছে না সে। তার এই মুহূর্তে ইচ্ছে করছে জিন কবিরাজের সব নিষেধাজ্ঞা ভুলে যেয়ে অর্থীকে চিবিয়ে চিবিয়ে খেতে। এদিকে মল্লিকারূপী অর্থীর নিষেধাজ্ঞায় ভ্রুকুচকে অর্থীর দিকে তাকিয়ে অব্র জিজ্ঞেস করলো, কেন, কি হয়েছে, সমস্যা কোথায়? আর মাছটা অভিশপ্ত, তাকে বলেছে তোমায় কে? এই মুহূর্তে সেসব কিছুই বিস্তারিত বলতে পারবো না অব্র, নিষেধ করেছি তো, কথা শুনো। বেশি কিছু জানতে চেও না। অর্থীর কথা শুনে এবার দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেল অব্র। কি করবে এই মুহূর্তে সে? কার কথা শুনবে বা কার কথা রাখবে? অনেক ভেবে নিয়ে অব্র সিদ্ধান্ত নিল কূপে নামবে না সে। অর্থীকে খুশি করতে কোনোভাবেই ভালোবাসাকে কষ্ট দিতে পারবে না ভেবেই অব্র চটজলদি তার হাতে পেঁচানো রশিগুলো খুলে ফেলে দিল, খুলে দূরে ছুড়ে মারল। এদিকে অব্রর এই দৃশ্য দেখতেই মল্লিকার আর বুঝতে বাকি থাকলো না অব্র যে কূপে নামবে না আর তার হাতে স্পর্শ করবে না বিষাক্ত গজারটাকে। অব্র কূপে নামবে না বুঝতেই আর কোনো ক্রমেই অর্থের উপর নিজের রাগ খুব নিয়ন্ত্রণে রাখতে পারল না মল্লিকা। কি হবে না হবে কিছু না ভেবে মুহূর্তের মধ্যে তখন নিজের স্বরূপে ফিরে আসলো মল্লিকা। মল্লিকা স্বরূপে ফিরেই গোদগোদ করতে করতে ছুটে গেল অর্থীর কাছে। অর্থীর কাছে যেই কষিয়ে পরপর কয়েকটা চড় বসালো অর্থীর গালে। এদিকে চড়কে হাসিতে ফেটে পড়ল অর্থী। ছাগল খাল কেটে কুমির ডেকেছে ভাবতে খুব হাসি পাচ্ছে অর্থীর। চোখের সামনে একই চেহারা দুজন মল্লিকাকে দেখে যেন ভূত দেখার মতো অবস্থা অব্রর। নিজের চোখে যেন এসব বিশ্বাস করাতে পারছে না সে। অর্থীও কি তাহলে বহুরূপী পরি? কথাটা যখন বারবার অব্রের মাথায় ঘুরপাচ খাচ্ছে ঠিক তখনই সত্যিকারের মল্লিকা বলে উঠল, আমি অর্থী নই, আমি তোমার মল্লিকা,
আর তুমি যাকে মল্লিকা বলে জেনে আসছো সেই হলো অর্থী, মানে আমার ছোট বোন। কথাটা বলেই মল্লিকা এরপর এক এক করে সব ঘটনা খুলে বলল অব্রকে। সব শুনে স্তব্ধ হয়ে পড়ল অব্র। মনে মনে নিজেকে নিজে দোষারোপ করে চলছে সে। কিভাবে সে এত বড় ভুল করেছে? নিজের ভালোবাসার মানুষটাকেই চিনতে পারল না। নিজের গালে নিজে চড়াতে ইচ্ছে করছে অব্রর। এদিকে এদিকে ততক্ষণে অর্থী তার নিজের রূপে ফিরে আসলো। আর তা দেখতেই অব্র ছুটে গেল অর্থীর কাছে। অব্রকে নিজের দিকে ছুটে আসতে দেখতেই হাসি বন্ধ করে ফেলল অর্থী। ততক্ষণে অব্র পৌঁছিয়েছে অর্থীর কাছে। অব্র অর্থীর কাছে পৌঁছে সজোরে একটা চড় বসালো অর্থীর গালে। অর্থী চড় খেয়ে মল্লিকার উপর রেগে ফেটে পড়ল। মল্লিকার জন্য অব্রর হাতে আজ তাকে মার খেতে হয়েছে। ইচ্ছে করছে মল্লিকাকে তুলে ছুঁড়ে ফেলতে কূপের জলে, কিন্তু শত কষ্টে নিজেকে সামনে রেখে স্থির দাঁড়িয়ে থাকলো অব্রের সামনে। তখনই অব্র বলতে শুরু করলো, আমার খুব ঘৃণা হচ্ছে নিজের উপর। এমন একটা কুৎসিত মনের মানুষকে আমি চিনতে পারলাম না, যে কিনা নিজের আপন বড় বোনের সাথে এমন জঘন্য ঘটনা ঘটাতে পারে। আর কিসের জন্যই বা? ভালোবাসার জন্য। জানো না, ভালোবাসা কখনো জোর করে প্রতারণা করে অন্যকে কষ্ট দিয়ে হয় না। সবচেয়ে বড় কথা, সত্য কোনোদিন গোপন থাকে না। ভালোবাসার মতো পবিত্র সম্পর্কে কখনো প্রতারণা মিশ্রের আশ্রয় নিতে হয় না। মিথ্যের আশ্রয় একদমই চলে না। তো চলে না, তুমি তাই করেছো। কেউ কারো প্রেমে পড়তেই পারে, ভালো লাগতেই পারে, তাই বলে ভালোবাসা পেতে এমন জঘন্য কাজ করে বসে, তাও আবার আপন বড় বোনের সাথে। অব্রের কথাগুলো শুনে মল্লিকার উপর থেকে অর্থীর রাগের পরিমাণটা কমে গিয়েছে। নিজের ভুলটা বুঝতে পারছে, কিন্তু এখন বুঝে আর কি হবে। ততক্ষণে যে গজার মাছটা কূপের ভেতর লাফালাফি শুরু করে দিয়েছে। গজারের লাফালাফিতে কূপের সব জল উপরে আসে পড়ছে। আর তা দেখে অর্থীর আর বুঝতে বাকি রইল না মল্লিকার সাথে কি ঘটতে চলছে। মল্লিকার খুব অস্থির অস্থির লাগছে। মনে হচ্ছে অশরীরী কেউ যেন তার অদৃশ্য হাত দিয়ে তার গলায় চেপে ধরছে। নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে মল্লিকার। নিজেকে আর কিছুতেই স্থির রাখতে পারছে না সে। শ্বাস নিতে পাগল প্রায় মল্লিকা। যে করেই হোক একটু শ্বাস নিতেই হবে তাকে। এটাই বুঝি মৃত্যুর যন্ত্রণা। আর দাঁড়িয়ে থাকতে পারছে না মল্লিকা। দাঁড়িয়ে থাকার সমস্ত শক্তি হারিয়ে এরই মধ্যে দাঁড়ানো থেকে মাটিতে শুয়ে পড়েছে মল্লিকা। মাটিতে শুয়ে এদিক ওদিক গড়াগড়ি শুরু করে দিয়েছে সে। এদিকে কূপের ভেতর যেন গজার মাছটা কূপের জল সব উপড়ে তুলে ফেলছে। এত কষ্ট বুঝি মৃত্যু যন্ত্রণা। কিন্তু কি হয়েছে মাস্টার? কি ঘটছে? আর কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না অব্র। আর দাঁড়িয়ে থাকতে পারেনি অব্র। চটজলদি মল্লিকার কাছে যেয়ে মাটিতে বসে পড়ল। অব্র মাটিতে বসে মল্লিকার মাথা নিজের কোলে তুলে নিল। তারপর মল্লিকার চুলে বিলি কেটে দিতে দিতে কাঁদতে থাকলো। এদিকে অব্রের কোলে নিজের মাথা তুলতে পেরে যেন কিছুটা শান্তি পাচ্ছে মল্লিকা। কিছুটা যন্ত্রণা যেন লাঘব হয়েছে তার। শত কষ্টের মধ্যেও হাসি ফুটে উঠল মল্লিকার চোখে মুখে। এদিকে মল্লিকার সাথে কি ঘটছে তা অব্র বুঝতে না পারলেও অর্থী ঠিকই সবকিছু বুঝতে পারছে। সবকিছু বুঝতে পেরে একটু দূরে দাঁড়িয়ে মল্লিকার দিকে তাকিয়ে দেখল অর্থী। মল্লিকার দিকে তাকিয়ে মল্লিকার এমন কষ্ট দেখে অর্থীর চোখের কোণে জল টলমল করে উঠল। চটজলদি চোখের জল মুছে ফেলল অর্থী। তার জন্য তার বোনের আজ এমন অবস্থা। প্রেমে পড়ে এতটাই অন্ধ হয়ে গিয়েছি, ভাবতেই নিজের ঘৃণা হচ্ছে অর্থের। নিজেকে কিছুতেই সামলাতে পারছে না অর্থে। ছুটে যেয়ে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে মল্লিকাকে, কিন্তু না, এমন পাপিষ্ট বোনকে জড়িয়ে ধরাটা শোভা পাবে না। ভাবতে আর দাঁড়িয়ে থাকতে পারল না অর্থী। দৌড়ে ছুটে যেয়ে লাফিয়ে পড়ল কূপের ভেতরে। অর্থীকে কূপে লাফিয়ে পড়তে দেখেছিল অব্র। দেখলেও না, না দেখার মতো করেছিল অব্র। নিজের মতো করে মল্লিকার মাথা কোলে নিয়ে বসে থাকলো। অর্থী কেন লাফ দিল সেদিকে ভ্রুক্ষেপই করেনি। এদিকে অর্থী কূপে লাফিয়ে পড়তে যেন মল্লিকার গলা থেকে অদৃশ্য কারো হাত সরে গেল। দিব্যির নিঃশ্বাস নিতে পারছে সে। কিছুক্ষণ ধরে বড় বড় করে নিঃশ্বাস নিল মল্লিকা। খানিকক্ষণ পরেই নিজেকে সুস্থ অনুভব করতেই কলিজায় কামড় দিয়ে উঠল মল্লিকার। চটজলদি উঠে বসলো সে। উঠে বসে দৌড়ে ছুটে গেল কূপের কাছে। মল্লিকা দেখা দেখি অব্র দৌড়ে গেল কূপের কাছে। দুজন কূপের কাছে পৌঁছতেই দুজন দেখল কূপের জলে হাবুডুবু খাটছে অর্থী। নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সে। নিজের অশরীরী শক্তিও কাজ করছে না কূপের জলে। অর্থী মরিয়া হয়ে উঠছে নিজেকে বাঁচাতে, কিন্তু বারবারই ব্যর্থ। বোনের করুণ দশা দেখে কেঁদে উঠল মল্লিকা। নিজেকে আর স্থির রাখতে পারছে না সে। যে করেই হোক অর্থীকে বাঁচাতে হবে। মনে মনে কথাটা বলেই কূপের জলে লাফ দিতে গেল মল্লিকা, কিন্তু অব্রের কারণে ব্যর্থ হলো। অব্রের পেছনে থেকে টেনে ধরল। অব্র কিছুতেই মল্লিকাকে কূপের জলে নামতে দিচ্ছে না। অব্রের কেন যেন মনে হচ্ছে মল্লিকা কূপের জলে একবার নামলে আর কখনো উঠতে পারবে না। যদি উঠে পারাই যেত তাহলে অর্থী কেন উঠতে পারছে না? কথাটা মনে করেই অব্র কিছুতেই মল্লিকাকে কূপের জলে লাফ দিতে দিচ্ছে না। এদিকে মল্লিকা অব্রের সাথে ধস্তাধস্তি করেই চলছে।
দস্তাদস্তির এক পর্যায়ে হাল ছাড়তে বাধ্য হলো অব্র। মল্লিকার সাথে না পেরে অব্র হাল ছাড়তেই মল্লিকা যেই লাফ দিতে যাবে ঠিক তখনই কেউ একজন পেছন থেকে মল্লিকার হাত চেপে ধরে ফেলল। কে তার হাত ধরেছে তা দেখতে মল্লিকা পেছন ফিরে তাকাতেই দেখতে পায় জিন কবিরাজকে। জিন কবিরাজের সাথে মল্লিকার চোখাচোখি হতেই জিন কবিরাজ বলে উঠল, অর্থীকে একদম বাঁচানোর চেষ্টা করবে না, না হলে নিজে বাঁচতে পারবে না। বোন বাঁচাতে হলে নিজের মরণকে ডাকতে হবে। আমি তাই করব। আমি আমার বোনকে বাঁচাবো। আমার বোন আমাকে বাঁচাতে নিজের জীবন দিয়ে দিচ্ছে, আমি তা মেনে নিব কিভাবে? মল্লিকা কথাটা বলেই কান্নায় ভেঙে পড়ল। আর ততক্ষণে জিন কবিরাজ মন্ত্র বলে মল্লিকাকে অচেতন করে ফেলল। এছাড়া আর কোনো উপায় ছিল না জিন কবিরাজের হাতে, কারণ অর্থীকে বাঁচাতে মল্লিকার কূপের জলে নামা মানে নিজের মৃত্যু ডেকে আনা। বড় কথা, অর্থীকেও বাঁচাতে পারবে না, অর্থীকেও বাঁচাতে পারবে না, নিজেও বাঁচবে না। যাই হোক, যত সব ভেবেই জিন কবিরাজ মল্লিকাকে অচেতন করে রাখলো। এদিকে ততক্ষণে অর্থীর নড়াচড়া বন্ধ হয়ে পড়েছে। শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে অর্থী। অর্থীর সাথে সাথে দুনিয়ার মায়া ত্যাগ করেছে গজার মাছটাও। অর্থী দুনিয়ার মায়া ত্যাগ করতেই জিন কবিরাজ আবারও মন্ত্র বলে মল্লিকাকে সজ্ঞানে ফিরিয়ে আনলো। এদিকে সজ্ঞানে ফিরে চোখের সামনে কূপের জলে বোনের মৃতদেহ ভাসতে দেখতেই হাউ মাউ করে কেঁদে উঠল মল্লিকা। মল্লিকা খুব জোরে জোরে কাঁদছে, খুবই বোনের জন্য খুব তার মায়া হচ্ছে, তার খুব কষ্ট হচ্ছে বোনের জন্য। একদম কাঁদবে না। তখন হঠাৎ জিন কবিরাজ বলে উঠল, চোখের জল মুছে দিতে ব্যস্ত হয়ে পড়ল অব্র। জিন কবিরাজ বলে উঠল, একদম কাঁদবে না মল্লিকা, কেঁদেছে এখন কিছু হবে না। তোমাকে এই মুহূর্তে মানসিকভাবে শক্ত থাকতে হবে, কারণ তোমাকেই অর্থের মৃতদেহ বহন করে নিয়ে যেতে হবে পরিস্থানে। দাঁড়াও, আমি অর্থের লাশ উপরে তুলে আনার ব্যবস্থা করছি। কথাটা বলেই জিন কবিরাজ তার অশরীরী ক্ষমতা বলে অর্থের মৃতদেহ কূপের ভেতর থেকে উপরে তুলে আনলো। জিন কবিরাজ অর্থের লাশ উপরে তুলে এনে পার্কের মাটিতে রাখতেই অর্থের লাশের কাছে ছুটে যেতে চাইল মল্লিকা, কিন্তু অব্রর বাধায় পড়ে ব্যর্থ হলো। অব্র মল্লিকাকে অর্থের লাশের পাশে কিছুতেই যেতে দিল না। মূলত অব্র চাচ্ছে না এই মুহূর্তে মল্লিকা মানসিকভাবে ভেঙে পড়ুক। মল্লিকাকে এখন মানসিকভাবে শক্ত থাকতে হবে। অব্র জানে মল্লিকা অর্থের লাশের কাছে গেলে নিজেকে আর মানসিকভাবে নিয়ন্ত্রণ রাখতে পারবে না। বোন বলে যে কথা। যাই হোক, অব্র তখন মল্লিকাকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে রেখে জিন কবিরাজকে উদ্দেশ্য করে জানতে চাইলেও, যেই অর্থী ভালোবাসা পাবার জন্য এত কিছু করলো, সে অর্থেই কেন হঠাৎ নিজের জীবন দিয়ে দিল? বড় কথা, সে তো তার লক্ষ্যের নিকটেই ছিল। মল্লিকা তো মরে যেতেই ছিল, মৃত্যুর মুখ থেকে ফিরে আসলো। কিন্তু এতে তো অর্থের খুশি হবার কথা ছিল, কারণ সে তো এটাই চাইছিল তার পথের কাঁটা না থাকুক রক্তের টানে। বুঝেছ অব্র? রক্তের মায়ায় পড়ে মল্লিকাকে বাঁচাতে নিজের জীবন দিতে দিয়েছে অর্থী। বোনের মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারছিল না অর্থী, তার উপর আবার অব্রর বলা কথাগুলো। সব মিলিয়ে নিজের ভুল বুঝতে পেরে নিজের উপর প্রচণ্ড ঘৃণা হচ্ছিল তার। আর তাই তো নিজের জীবন দিয়ে বোনকে বাঁচিয়ে দিয়ে গেল। মল্লিকার জানা না থাকলেও অর্থীর জানা ছিল, কূপের জলের গজার মাছটা অর্থের স্পর্শ পেলে মল্লিকার উপর থেকে কালো জাদুর প্রভাব বিনষ্ট হয়ে যাবে, বেঁচে যাবে মল্লিকা। তবে সেক্ষেত্রে নিজেকে মরতে হবে, নিজের জীবন দিতে হবে। জিন কবিরাজের মুখে কথাগুলো শুনে স্তব্ধ হয়ে পড়ল অব্র আর মল্লিকা। মল্লিকা পুরোপুরি কান্না থামিয়ে দিল। কান্না থামিয়ে হাঁপাতে হাঁপাতে জিন কবিরাজকে উদ্দেশ্য করে বলে উঠল, কিন্তু 2 বছর 1 মাসের মধ্যে যদি অব্রকে দিয়ে গজার মাছকে স্পর্শ করানো না যেত, তাহলেই গজার মাছের সাথে আমার মরবার কথা ছিল। কিন্তু তাহলে আজকেই কেন? এখনো তো 28 দিন বাকি, 2 বছর 1 মাসের। তা ছিল, কিন্তু অব্রকে এই কালো জাদুর সম্পর্কে অবগত করার কারণে আর অব্রের সামনে তোমার স্বরূপে আসার ফলে তখনই গজার মাছটা মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। আমি সেদিন তোমাকে জানিয়েছিলাম না, অব্রকে সব সম্পর্কে অবগত করা হলে আর অব্রের সামনে তুমি স্বরূপে ফিরলেই সর্বনাশ হয়ে যাবে। তাই হয়েছে আজ। তুমি অব্রের সামনে স্বরূপে এসে সবকিছু খোলাসা করার কারণে এই ঘটনাটা আজকেই ঘটেছে। কিন্তু আপনি হঠাৎ কিভাবে এসেছেন এখানে? আমি তোমাদের উপর সবসময় নজর রাখতাম। অর্থী অব্রর সাথে দেখা করতে আসলে আমি তোমাকে সেবিকা তামান্নার মৃত্যুর দুঃস্বপ্ন দেখানোর মাধ্যমে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করতাম। জিন কবিরাজের কথায় মল্লিকার মাথায় এতক্ষণ ধরে ঘুরপ্যাচ খাওয়া সব প্রশ্নের জবাব পরিষ্কার হলো। তার আর অব্রর দুজনের মনেই আর কোনো রকম প্রশ্ন রইল না। মল্লিকাও চিন্তামুক্ত হলো। আজ থেকে তার আর কোনো দুশ্চিন্তা নেই। যদিও অর্থের জন্য খুব বেশি খারাপ লাগছে, লাগবারই কথা। চলো তাহলে পরিস্থানের উদ্দেশ্যে এবার রওনা করা যাক। জিন কবিরাজের কথাটা আচম্বিত শুনেই কেমন যেমন কিছুটা চমকে উঠল অব্র। তখনই অব্র মল্লিকাকে উদ্দেশ্য করে বলে উঠল, অব্র, তুমি কি যেতে চাও আমাদের সাথে? কিন্তু আমি কিভাবে যাব? তোমার উপর আমি ভর করে তোমাকে নিয়ে যেতে পারবো। আচ্ছা, তবে আম্মুকে বলে যাওয়ার দরকার নয় কি? না হয় চিন্তা করবে যে। চিন্তা করবে না তিনি। কয়েকদিন তোমার কথা তার মনেই পড়বে না। তার যে কোনো ছেলে সন্তান রয়েছে, কেন মনে পড়বে না?
তা এখন জানতে চেও না প্লিজ। মল্লিকা শেষ কথাটা শুনে মুখে কিঞ্চিত হাসি ফুটিয়ে অব্রর জবাব দিল, আচ্ছা। তখন মল্লিকা বলল, তোমার দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। পরিস্থানে অর্থের দাফন সম্পন্ন করে কয়েকদিন আমরা বাবার কাছে থেকে আবারও আমরা পৃথিবীতে ফিরে আসব। মল্লিকার মুখে পৃথিবীতে ফিরে আসার কথা শুনে বিষণ্ণ মনে খানিকটা খুশি ফিরে আসলো অভ্রর। তারপর পরেই তিনজন অর্থের লাশ বহন করে অদৃশ্য হয়ে রওনা করল পরিস্থানের উদ্দেশ্যে। আর তখনই অদৃশ্য কূপটাও আবার অদৃশ্য হয়ে গেল চিরদিনের জন্য। প্রিয় লিসেনার, কেমন লাগলো রাব্বি রবিনের লেখা পড়ের এই গল্পটি কমেন্টে জানাতে ভুলবেন না। সামনে নতুন কোনো গল্প নিয়ে হাজির হব। আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।